তাহলে আমরা শুরু করি সেটটা। জি স্যার। সেট জিনিসটা কি? সেট হচ্ছে কালেকশন অফ অর গ্রুপ অফ সাম এলিমেন্টস। কিছু উপাদানের সংগ্রহকে সেট বলা হয়। মনে করো আমি যদি বলি যে একটা মোবাইল সেট, মোবাইল ফোনের সেট, তার মানে কি বুঝলাম? কি আছে মোবাইল সেটের ভিতরে? একটা সেল ফোন আছে, একটা ব্যাটারি আছে, মেমোরি কার্ড আছে, সিম কার্ড আছে, চার্জার আছে, ইয়ারফোন আছে, অনেক কিছু থাকতে পারে। এখন এই মোবাইল ফোনের সেটটাকে প্রকাশ করা হয় কিভাবে? সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে, মোবাইলের প্রথম অক্ষর এম, সেটের নাম দিলাম এম সেট, এম ইকুয়ালস টু, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে দিয়ে লেখা হয়। যেমন মোবাইল ফোন এম ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট, সেলফোন কমা, চার্জার কমা, সিম কমা, ব্যাটারি কমা, চার্জ, ইয়ারফোন কমা, মেমোরি কার্ড কমা, ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে সেটের ফরম্যাট। সেট, একটা সেটকে প্রকাশ করার নর্মাল ফরম্যাট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে। এটাকে বলা হয় সেট প্রকাশের তালিকা পদ্ধতি। সেট প্রকাশের আরেকটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে সরাসরি উপাদানগুলো নাম লিখে কমা দিয়ে দিয়ে মেনশন করা হয়। আর গঠন পদ্ধতিতে একটা হিন্টস বা একটা ক্লু দেওয়া হয় যে অমুক অমুক জিনিসগুলো নিয়ে। যেমন আমি যদি বলি এম সেট সমান সমান, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মোবাইল ফোন বানাতে যা যা লাগে তা তা। এটা একটা এক্সাম্পল দিলাম। অথবা মনে করো তুমি একজন টিচার, তোমার ক্লাসে 6 জন ছাত্র আছে, 2টা ছেলে, 4টা মেয়ে। আমার কথা। এখন এই মেয়েদের সেটটাকে তুমি লিখতে পারো ফিমেল, মনে করো এফ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট, লিখলে কি? কদমালীর পাঠশালার ক্লাসের 4 জন মেয়ে ছাত্র। এই যে পদ্ধতি, এটা কি হলো? ক্লু দিয়ে দিলাম। এটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি, মানে সেটটা কিভাবে গঠিত হচ্ছে। আর একই সেটকে তুমি যদি প্রকাশ করতা পাঠশালার 4 জন ছাত্রী এভাবে না লিখে যদি কমা দিয়ে দিয়ে লিখতা রিনা, মিনা, টিনা, তিশা, তাহলে সেটা হয়ে যেত তালিকা পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম সেটের পদ্ধতি দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, টেবুলার মেথড, মানে সরাসরি এলিমেন্টের নাম প্রকাশ করা। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড, যেখানে একটা ক্লু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে আমরা সেট কি বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি কিছু এক্সট্রা কিছু তথ্য। আমরা বলেছে সেটের পদকে বা উপাদানকে ছোট হরফ, মানে ABXY দ্বারা প্রকাশ করা হয়। ওই যে তালিকা পদ্ধতিতে উপাদানগুলো হবে ছোট লেটার দিয়ে। আচ্ছা, সবগুলো উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আচ্ছা, বলা হয়ে গেছে। X, ε A, এটা একটা গ্রিক শব্দ এপসিলন। এর বাংলা, ইংলিশে এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় বিলংস টু বা এলিমেন্ট টু, দুইটাই। বিলংস টু মানে হচ্ছে বিলং, অর্থ মালিক, অধিকার করা। X বিলংস টু A মানে হচ্ছে এ হচ্ছে এক্স কে অধিকার করে। তার মানে হচ্ছে এক্স এর ভিতরে আছে। এই কথার মানে হচ্ছে এই ক্যাপিটাল এ হচ্ছে একটা বড় সেট, আর স্মল এক্স হচ্ছে একটা উপাদান। তার মানে এক্স উপাদানটা এ সেটের ভিতরে আছে। এই X বিলংস টু A অথবা X, ε A এর মানেই হচ্ছে এক্স হবে এ সেটের একটা উপাদান। আর নট বিলংস টু দিলে বোঝা যাবে যে এক্স এ সেটের ভিতরে থাকতে পারবে না। আর এই চিহ্নটাকে বলা হয় কোলন চিহ্ন। সেট প্রকাশের ভিতরে, সেট যখন আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব, তখন এখানে একটা কোলন এবং বিলংস টু, এই দুইটা চিহ্ন ইউজ করতে হবে। সেই কোলনের মানে হচ্ছে সাচ দ্যাট, মানে এক্স এর বৈশিষ্ট্য হবে এমন যেন একটা সেটের প্রকাশ করার সময় এরকম X, ε A এরকম থাকে, এবং
ক্লুর আগে, ক্লু দেওয়ার আগে এটা বলে দিতে হয় যে এক্স এপসিলন এ সাচ দ্যাট এক্স হচ্ছে শুধু মেয়েদের উপাদান, এরকম ছেলেদেরকে নেওয়া যাবে না, এরকম আর কি। সেটা একটা এক্সাম্পল দেই, যেমন দেখো, এই দেখো, দেখছো, এক্স সাচ দ্যাট মানে এক্স হবে এমন যেন এক্স এর বর্গ 2 এর চেয়ে ছোট হয়। তার মানে এক্স কে প্রকাশ করার জন্য আমি কাকে প্রকাশ করব সেটা প্রকাশ করার জন্য এই কোলন ইউজ করা হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেই, এই দেখো, সি ইকুয়ালস টু এন, এন এপসিলন এন সাচ দ্যাট 7/n। এই এন এপসিলন এন মানে হচ্ছে কি, এন হচ্ছে একটা উপাদান, আর এই ক্যাপিটাল এন হচ্ছে একটা বড় সেট। এই ছোট এন হবে এন এর উপাদান, এবং পরে দিছে কোলন সাচ দ্যাট, তার মানে হবে এমন যে 7 কে এন দিয়ে ভাগ দিতে হবে। জাস্ট আমি এক্সাম্পলটা দিচ্ছি আর কি, যে এই কোলন চিহ্নটা কেন ইউজ করা হচ্ছে আর এপসিলন চিহ্নটা কেন ইউজ করা হচ্ছে। এপসিলন চিহ্নটা ইউজ করা হচ্ছে যে কে কার উপাদান এটা বোঝানোর জন্য, আর কোলন চিহ্নটা দেওয়া হচ্ছে পরের লাইনে, কোলন চিহ্নের পরে ব্যাখ্যা করা হবে যে বৈশিষ্ট্য কেমন হইতে হবে। তো এখন পর্যন্ত আমরা অঙ্ক শুরু করিনি, আমরা থিওরিতে ছিলাম। এই পর্যন্ত কেউ, কার কোনো প্রশ্ন আছে কিনা, যা যা বলেছি তারা বুঝতে পেরেছো কিনা? ফাঁকা সেটকে দুই ভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে আইদার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কিছু না লেখা, অথবা হচ্ছে এরকম ফাই চিহ্ন, গ্রিক ফাই লেটারের মানে হচ্ছে ফাঁকা সেট। এটাকে কেউ আবার এই, কেউ যদি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাই লিখে ফেলো তাহলে ভুল হয়ে যাবে, রিডান্ডেন্সি এরর। অথবা কেউ যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জিরো দিয়ে দাও তাহলে ওইটা ফাঁকা সেট হবে না, জিরো নিজেও একটা উপাদান। যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জিরো থাকে তাহলে বুঝতে হবে এই সাইডের উপাদান সঙ্গে এটা ফাঁকা সেট না, এটার ভিতরে একটা উপাদান আছে, সেই উপাদানের নাম হচ্ছে জিরো। ঠিক আছে, ফাঁকা সেট মানে ফাঁকা সেট, একদম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একদম ফাঁকা থাকতে হবে, কোনো কিছু থাকা যাবে না, একটা কমাও না। অথবা এই ফাই চিহ্ন দেওয়া প্রকাশ করতে হবে, যেভাবেই প্রকাশ করো তোমার ইচ্ছা। এই হচ্ছে আমার থিওরি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার। ওকে, তোমরা সবাই ভালো আছো? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা প্র্যাকটিসে চলে আসি। এই প্রথম টাইপ ওয়ান এর নাম হচ্ছে, ক্লাসে আছি একটু সাড়ে, বলেছিলাম 11:30 দিকে একটা ফোন দিও, হ্যাঁ? ক্লাসে আছি। এই টাইপ 1 এর নাম হচ্ছে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতির প্রকাশ। মানে দেওয়া থাকবে ক্লু, তোমাকে উপাদানগুলো খুঁজে বের করতে হবে। এই টাইপের 8-10টা অঙ্ক এই পর্যন্ত এসেছে। ঠিক আছে, তো আমরা একটু প্র্যাকটিস করি। বলেছে প্রথম অঙ্কটা, বলেছে এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ারের মান হবে 2 এর চেয়ে ছোট, এবং এক্স এর মান হইতে হবে একটা অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে 0 1 2 3 4 এগুলা, -1 -2 -3, মানে এটাকে স্বাভাবিক সংখ্যা। ওই যে আমরা মনে মনে আছে একটা, একদিন সংখ্যা তত্ত্বের ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম নিজে করো, মনে আছে একটা ক্লু দিয়েছিলাম NZ QR। এখানে এন ছিল না, প্রথম উপাদানটা ন্যাচারাল নাম্বার, সেটা ছিল এন। তাহলে অখণ্ড সংখ্যাটা কি এন হবে না জেড হবে না কিউ হবে না আর হবে? কেউ একজন মনে করে দেখো তো। অখণ্ড মানে কিন্তু দশমিক হইতে পারবে না, এটা বুঝাইছে, মানে নেগেটিভ হইতে পারবে, -2 -1 হইতে পারবে, আবার +1 +2 হইতে পারবে, জিরো হইতে পারবে, কিন্তু ফ্র্যাকশন হইতে পারবে না, দশমিক হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না। তাহলে বলো তো এই অখণ্ড সংখ্যা মানে কি এন নাকি জেড নাকি কিউ নাকি আর? তবে এন। না, এন তো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন তো হচ্ছে শুধু ধনাত্মক অখণ্ড সংখ্যা, এখানে তো ধনাত্মক দেয় নাই। যদি আর যদি এটা আর ধনাত্মক অখণ্ড বলতো তাহলে এন হইতো। আবার সুযোগ দিলাম, বলো।
অখণ্ড সংখ্যা কাকে বলা হয়, এন নাকি জেড নাকি কিউ নাকি আর? জেড কি, জেড? জেড কিসের সেট? সেদিন না পড়াইলাম তো, পরীক্ষা আসবে তো, কেউ বলতে পারতেছো না কেন? ব্যাপার কি, তোমরা কি পড়ো না নাকি, ক্লাস রিভাইজ করো না নাকি? তাহলে আমার লাভ হচ্ছে কি পড়ায়? কালকেই তো পরীক্ষা আসবে। নিচের কোনটি অখণ্ড সংখ্যার সেট? এন নাকি জেড নাকি কিউ নাকি আর? এই যে স্যার ক্লাস নেয়, ইংলিশের স্যার, দেখলাম যে তোমরা কেউ রেসপন্স করো না, আমার লজ্জা লাগে। স্যার প্রশ্ন করে, একটু আগে পড়াইলো স্যার, 10 মিনিট পরে একটা প্রশ্ন করলো, এখন বলো তো কি পড়াইছি আমরা, অমুকটা কি ছিল? কেউ একটা লাইনও বলতে পারো না, মানে কি তোমরা ক্লাসে মনোযোগী থাকো না নাকি? লাস্ট ক্লাসে তো আমি নিছি সংখ্যা তত্ত্বের, গত সপ্তাহে। যাই হোক, এটা হচ্ছে জেড, পূর্ণ সংখ্যার সেট, মনে আছে? পূর্ণ সংখ্যা জেড, এন এর পরে জেড, জেড এর পরে কিউ, কিউর পরে আর। সেই জেড এর উপাদানগুলো হচ্ছে -1, -2, -3, আবার 0, আবার +1, +2, +3। তাহলে এখানে কোন সংখ্যাগুলোর বর্গ 2 এর চেয়ে ছোট? এই ক নাম্বারে দেখো -2 আছে, -2 এর বর্গ 2 এর চেয়ে ছোট, সত্য না মিথ্যা? দ্রুত আনসার দাও। মিথ্যা স্যার। মিথ্যা, তাহলে ক আনসার হইতে পারে না। এখানে -2 আছে, -2 থাকলে আনসার হবে না। এখানে 2 আছে, +2, 2 এর বর্গ 1 এর চেয়ে ছোট না বড়? সরি, 2 এর বর্গ এই 2 এর চেয়ে ছোট না বড়? হুম, বড় বড়, স্যার। মানে মিথ্যা, তাহলে গ নম্বর আনসার হবে না, ভুল। তাহলে ঘ নম্বরে দেখি তিনটা উপাদান চেক করলে, এই ঘ নম্বরের তিনটা মান আলাদা আলাদা ভাবে যদি আমি এখানে এক্স এর মধ্যে বসাই, তাহলে সেটার বর্গ 2 এর চেয়ে ছোট হবে। সত্য না মিথ্যা? সত্য স্যার। সত্য, তাহলে এটা আনসার, ঘ নম্বর আনসার। কে বোঝো নাই বলো? সবাই বুঝছো? ওকে। 2 নাম্বার, ডি হচ্ছে একটা সেট, যে সেটের সাজদের বলছে যে এক্স হবে এমন যেন এক্স এর দ্বিগুণ 2x হবে 2x+1 এর সমান। তাহলে এখন খুঁজে বের করতে হবে যে এক্স এর কোন মানের জন্য এই 2x = 2x+1 সমীকরণটা সঠিক হয়। আচ্ছা একটু খেয়াল করো তো, এক্স এর মান 0, 1, 2, 3, +1, +2, -1, -2 যাই বসাও না কেন, 2x কোনোদিন 2x+1 এর সমান হবে? আচ্ছা এই সমীকরণটা যদি আমরা একটু রাফ করি, আলাদা একটু লজিক খাটানোর চেষ্টা করি যে কোনোভাবে সমান বানানো যায় কিনা। দেওয়া আছে 2x সমান সমান 2x+1, এই 2x কে বামে নিয়ে আসলে থাকবে কি 2x - 2x সমান সমান 1, বা 0 সমান সমান 1। এই সমীকরণটা সত্য না মিথ্যা? এটা আজীবনের জন্য মিথ্যা, ইউনিভার্সাল ফলস। তার মানে এখানে তুমি এক্স এর মান যাই বসো না কেন পৃথিবীর, কোনোভাবে এটাকে বর্গ টর্গ কইরা, বর্গমূল কোনো কিছু করে এটাকে, এই সমীকরণকে সত্য বানানো সম্ভব না। মানে এক্স এর কোনো মানের জন্যই এই সমীকরণ সত্য হবে না। সেই জন্যই এই ডি এর ভিতরে কোনো উপাদান থাকবে না, এই ডি সেটের কোনো উপাদান নাই। আনসার হবে ফাঁকা সেট, ক নাম্বার। কে বুঝো নাই? সবাই বুঝছো? ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। বলেছে সি সাজ দ্যাট, মানে সি হবে এমন, সি সেটের উপাদান এক্স সাজ দ্যাট এক্স হবে এমন, এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ হইতে হবে, এবং এক্স এর স্কোয়ার হইতে হবে 18-র চেয়ে ছোট। তাহলে 18-র কাছাকাছি, 18-র বর্গমূল, 18-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 16 আর 25, তাই না? 4-এর 16। স্কোয়ারের মান 16, আর 5-এর স্কোয়ারের মান 25। তাহলে 25 যেহেতু 18-র চেয়ে বড়, আমাকে বলছে 18-র চেয়ে ছোট হইতে হবে। তার মানে 16 হচ্ছে 18-র চেয়ে ছোট। তাহলে 16-র বর্গমূল 4, মানে 4-এর চেয়ে ছোট সবগুলা সংখ্যার বর্গ, 4 থেকে শুরু করে 4-এর চেয়ে ছোট সবগুলা সংখ্যার বর্গ 18-র চেয়ে ছোট হবে। 4 স্কোয়ার 16, 18-র চেয়ে ছোট। 3 স্কোয়ার 18-র চেয়ে ছোট। 2 স্কোয়ার 18-র চেয়ে ছোট। 0 স্কোয়ার 18-র চেয়ে ছোট। 1 স্কোয়ার 18-র চেয়ে ছোট।
আচ্ছা, তার মানে 1 2 3 4 এই সবগুলার বর্গই 18-র চেয়ে ছোট। কিন্তু এখানে বলছে এক্স হইতে হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে -1 -2 -3 -4 হইতে হবে, +1 নেওয়া যাবে না। তাহলে -1 -2 -3 -4 কি আছে আনসারের অপশনে? স্যার জি। ও, ডি নাম্বার আছে। ডি নাম্বারে ভাগ। আনসার। কে বুঝুনি? সবাই বুঝেছো? আচ্ছা, 4 নাম্বার, এক্স সার্চ দ্যাট এক্স জোড় মৌলিক সংখ্যা, জোড় হইতে হবে। তো পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কে? 2। স্যার 2 টু। ছাড়া পৃথিবীর অন্য সংখ্যা মৌলিক সংখ্যা হইতে পারে না। কেন? আচ্ছা, মৌলিক সংখ্যা বোঝো না এমন কেউ আছো? মৌলিক সংখ্যা জিনিসটা কি চিনো না এমন কেউ আছো? সবাই চিনো মৌলিক সংখ্যা কি? তাহলে আমি আর স্যার ব্যাখ্যা মানে করলাম না। যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করে যায় না। ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যেগুলা তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 2 এর চেয়ে বড় যে সংখ্যাগুলা, জোড় যে সংখ্যাগুলা, 4 6 8, এগুলা জোড় জোড় সংখ্যা, কিন্তু এগুলা মৌলিক হইতে পারে না, কারণ এগুলাকে 2 দিয়ে ভাগ যায়। 6 কে মৌলিক সংখ্যা বলা যাবে না, কারণ 6 কে 1 এবং 6 ছাড়াও 2 দিয়ে ভাগ যায়। তাহলে পৃথিবীর সকল জোড় সংখ্যাকে আমরা জানি 2 দিয়ে ভাগ যায়। তাহলে পৃথিবীর কোন জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা হইতে পারে না, কারণ সবগুলাকেই 2 দিয়ে ভাগ যায়। একমাত্র 2 হচ্ছে সেই সংখ্যা যেটাকে 1 আর ওই সংখ্যা নিজে এই 2 দিয়ে ভাগ যায়, কিন্তু ঠিকই, কিন্তু 2 তো নিজেই ওই সংখ্যা। তাহলে তো এটা মৌলিক সংখ্যার ক্লাসিফিকেশনে পড়ে গেছে। এই জন্য একমাত্র 2 জোড় সংখ্যা হওয়ার পরেও মৌলিক সংখ্যা। পৃথিবীর একমাত্র জোড় সংখ্যা হচ্ছে, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। কে বোঝো নাই? তাহলে হুজুগিয়া মাতাল, আমি ক নাম্বার আনসার করে দিলাম? হ্যাঁ, আমি তো জানি জোড় সংখ্যা মৌলিক সংখ্যা 2। ক দাগায় দিছি। আমার পরীক্ষায় বাসায় এসে দেখি -0.5 নেগেটিভ নাম্বার খাই গেছি। ঘটনা কি? ঘটনা হচ্ছে সেট কে প্রকাশ করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটাতে দেওয়া থার্ড ব্র্যাকেট, আনসার ভুল। ইনভার্স ভুল। ফার্স্ট ব্র্যাকেট, এটা ভুল। এইখানে আছে সেকেন্ড ব্র্যাকেট, সুতরাং এটা কারেক্ট। ঘ নাম্বার কারেক্ট। কে বোঝো নাই? সবাই বুঝতে পেরেছি। যে সকল স্বাভাবিক সংখ্যা, ওই যে স্বাভাবিক সংখ্যা মানে কি, NZ CR, কোনটাকে স্বাভাবিক সংখ্যা বলে? NZ CR, এই চারটার মধ্যে কোনটাকে স্বাভাবিক সংখ্যা বলে মনে করে দেখো তো। সারেন। এন। এন। তাহলে বলতেছে এন এর সেট, কিন্তু তারা সাতের গুণিতক হইতে হবে, মানে সাতের গুণিতক হইতে হবে, মানে 7 দিয়া ভাগ করা যায় এমন একটা সংখ্যা। যেমন 14, 21, 28, এগুলাকে, এগুলো হচ্ছে সাতের গুণিতক। সাতের গুণিতক। তাহলে এখন সাতের গুণিতক যে সংখ্যাগুলা, এগুলাকে কিভাবে আমরা পাই? সাতের নামতা বললেই তো পাওয়া যায়। 7 × 7 = 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 7 × সামথিং, 7 × 1, 7 × 2, 7 × 3, 7 × 4, এরকম না বিষয়টা? হ্যাঁ, এরকম। তার মানে 7 এর সঙ্গে 1 2 3 4 গুণ দিতে হবে। তাই নয় কি? হ্যাঁ, তাই। তাহলে 7 এর সাথে n গুণ এরকম আছে কোথায়? এই যে এখানে, এইখানে, এই সেটে আছে। এখানে একটা টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, সবগুলাতে আছে এক্স। এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয়, তার মানে 7x গুণফল, এক্স হবে n এর উপাদান, যেন 7 × x। তার মানে বোঝা গেছে যে এগুলা এখানে কোথাও এক্স লিখছে, কোথাও এন লিখছে, তো ভুল হয়েছে। হয় সবগুলা এন হবে, না সবগুলা এক্স হবে। এই যে এক্সটা আছে না, এটা ভুল, এটা এন হবে, অথবা এটা এক্স লিখতে হবে। এইটা স্মল এন যদি থাকে তাহলে এটাও স্মল এন হবে। এটা যদি স্মল এক্স হয় তাহলে এটাও স্মল এক্স হইতে হবে, এবং এখানেও সেই এইটাই লিখতে হবে। তার মানে এটা টাইপিং মিস্টেক আছে। হয় এই এক্সটা তো ভুল, আর নয় এই এনটা ভুল। হোয়াটএভার, টাইপিং মিস্টেক আমার ইম্পর্টেন্ট না, আমার অঙ্কটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা বুঝতে পেরেছি কিনা যে এই এনটা হইতে হবে, এন বা এক্স, এটা হইতে হবে ক্যাপিটাল এন সেটের উপাদান। ক্যাপিটাল এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দিয়ে প্রকাশ করা হয়। সাচ দ্যাট, যেন, যেন
এই 7 দিয়ে গুণ করতে হয় ওই সংখ্যাটাকে, কারণ সাতের নামতা বানাচ্ছি আমরা, সাতের গণিতক। সাতের নামতা কি কি দিয়ে প্রকাশ করা হয়? 7 × n দিয়া। বুঝতে পেরেছি আমরা সবাই? কার কোনো প্রশ্ন না থাকলে আমরা পরের টপিকে যাই। উপসেট, সাবসেট, এটাকে আমরা এই যে সোয়ানো ইউ দিয়ে প্রকাশ করি আমরা। এ সাবসেট অফ বি, তার মানে হচ্ছে এ হচ্ছে বি এর উপসেট। এ বি এর উপসেট হওয়ার শর্ত কি? কখন এ বি এর উপসেট হবে? যখন এর সবগুলো উপাদান বি এর ভিতরে থাকবে। বি এর মধ্যে বাড়তি কিছু উপাদান থাকতে পারে, কিন্তু এর মধ্যে বাড়তি কিছু থাকবে না। এর সবগুলো উপাদান বি এর ভিতরে থাকবে। তাইলে এ সাবসেট অফ বি। তাহলে কেউ একজন বলো তো, এ আর বি এর মধ্যে বড় কে? বেশি উপাদান আছে কার মধ্যে, এর ভিতরে না বি এর ভিতরে? বি। স্যার বি। বি এর ভিতরে, রাইট। ওকে, মিউট। যেমন দেখো, একটা এক্সাম্পল দিছি, এ হচ্ছে 2 4 6 8, আর বি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে দেখো, এই যে এর ভিতরে চারটা উপাদান, এই চারটাই বি এর ভিতরে আছে। এই জন্য এ হচ্ছে বি এর সাবসেট। এ সাবসেট অফ। আচ্ছা, সাবসেটের সংখ্যা নির্ণয়। একটা সেটের কতগুলা সাবসেট বানানো সম্ভব, সেটা সূত্র হচ্ছে 2 to the power n। এই স্মল এনটা কি? স্মল এনটা হচ্ছে মূল সেটের উপাদান সংখ্যা। না, ক্লাসে আছি, জরুরি কিছু? মোবাইলে কলের ব্যালেন্স দেখতেছি। এখন আম্মা যান ফোন দিছে, দিয়ে বলছে মোবাইলে ব্যালেন্স নাই, আমি ফোন দিতে পারতেছি না মানুষকে, ব্যালেন্স দিতে হবে। কোনটা জরুরি, তোমাদের ক্লাস করানোটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমার মোবাইলে রিচার্জ দেওয়া বেশি ইম্পর্টেন্ট? কোনটা করবো তোমরা বলো? স্যার ব্যালেন্সটাকে ট্রান্সফার করেন। মায়ের আদেশ পালন করার, ধরো নামাজে দাঁড়াবো, এমন সময় মা বলছে আগে একটু পানি দাও। এই সময় তোমাকে কোনটা আগে করতে হবে? আগে নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, নাকি একে পানি দিতে হবে মাকে খুশি করার জন্য? কোনটা বেশি ইম্পর্টেন্ট বলো তো? যারা মুসলিম হুজুর আছে, ইব্রাহিম লিসান, ইমাম সাহেব, জি, বলো কোনটা দায়িত্ব? পানি দেওয়াটা বেশি পানিটা আগে? দেওয়াই জরুরি স্যার। হ্যাঁ, পানিটা দেওয়া। তুমি যদি পানি না দিয়া নামাজে দাঁড়াও, তোমার নামাজই হবে না। আল্লাহ এত কঠিন ভাবে বলে দিয়েছে বাবা মায়ের আদেশ পালন করার ক্ষেত্রে, যে নামাজও পড়তে পারবে না। অথচ যেখানে আল্লাহ বলছে আমি তোমাকে বানাইছি পৃথিবীতে একমাত্র আমার নামাজ পড়ার জন্য, অন্য কোনো কাজ নেই তোমার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শব্দের অর্থ কি ইব্রাহিম বলো? স্যার মানুষ যেমন জিনদের মধ্যে হতে। শোনা যায়নি, মিস্টেক হয়ে গেছে, আবার বলো। মানে মিনাল জিন্নাতি অন্নাসের শাব্দ হচ্ছে, এর শাব্দিক অর্থ হচ্ছে মানুষ এবং জিনদের মধ্যে হতে। পুরা লাইনটার পুরা লাইনটার মিনিং কি? মানুষ ও জিন্নাতে কি হয়েছে, আগের লাইনটা কি? মিন সূরা নাস। শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। অর্থাৎ আল্লাহ যে দ্বারা শয়তানকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে যে যিনি মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। আর এই ওয়াসওয়াসা সৃষ্টি সে জিনদের করে। এমন কি কিছু মিন করা হয়েছে কিনা যে মানুষ ও জিন জাতিকে আল্লাহ শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এমন কি কোনো আয়াত আছে কোরআন শরীফে? আছে সূরা আর রহমানে আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা রহমানে আছে কি বলতো? ওমা খলাকতুল। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা,
তার মানে এই আয়াতের মিনিং কি হচ্ছে বলতো? যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুমাত্র শব্দটা কি আছে, নাকি আমাদের বানানো, বাঙালি বাঙালি বাংলা ব্যাকরণবিদদের বানানো? না, আছে ইল্লাহ শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র, ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত ইল্লা ইল্লা ইল্লা, তাই না? আর কারো ইবাদত করা যাবে না, এরকম একটা বিষয়। আয়াতটা একটু আরো স্পষ্ট করে বলো তো, অমা খলাকুল, জি জি জি। আবার বলো তো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন, মানে ইল্লা শব্দের অর্থ হচ্ছে একমাত্র, মানে অন্য কোনো কিছু নাই। তার মানে মানুষ ও জিন জাতি ইবাদত করা ছাড়া অন্য কোনো কাজ নাই। তাইলে আমার কি ব্যতীত। বাথরুমে যাবো না, ভাত খাবো না, চাকরি করব না, ক্লাস করব না, ঘুমাবো না? হ্যাঁ, সবই করব, কিন্তু সবগুলোর মধ্যে এগুলো ইবাদতটা সব। কোথায়? জি জি জি। আল্লাহর দেখানো নিয়মে তোমাকে করতে হবে, তাইলে সেগুলো ইবাদত হয়ে যাবে, তাই তো? ইবাদত হয়ে। জি স্যার। তার তার মানে আমাদের মূল পৃথিবীতে যাই করি না কেন, সবকিছুর কাজের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তাকে, মানে আল্লাহকে সন্তুষ্ট করা, এই আল্লাহর পদ্ধতিতে করা। মানে সন্তুষ্ট। আল্লাহ যদি বলে দেয় তুমি আমার নামাজ আগে পড়তে পারবো না, আগে অসুস্থ মাকে পানি দাও, সেবা করো, তাহলে তো আমাকে আগে 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 আম্মাকে সেবাই করতে হবে, আম্মার অর্ডারে আগে ফলো করতে হবে, পরে আমি নামাজ পড়বো, তাই না? তার মানে দেখো পৃথিবীতে আল্লাহ কত কঠিন ভাবে বানাইছে, জি স্যার। বলছে একমাত্র আমার ইবাদত করাই তোমার দায়িত্ব। এর মধ্যে আবার বলে দিছে আমার নামাজ পড়া দরকার, ইম্পর্টেন্ট না। তোমার মা আগে পানি চাইলে আগে মাকে পানি দিতে হবে, এটাই তোমার আল্লাহর অর্ডার। তার মানে বুঝতে হবে মা বাবাকে সেবা করাটা কতটা, মানে আমার আমার এতক্ষণের বক্তব্যের সামারি হচ্ছে যে মা বাবার আদেশ পালন করা টু মাচ ইম্পর্টেন্ট। মনে করো ক্লাস করাইতেছি, গার্লফ্রেন্ড ফোন দিছে, এই গার্লফ্রেন্ড ফোন দিছে, নতুন গার্লফ্রেন্ড, কোন সময় ছুটে যায় মিউট কইরা, এই জানো আমি ক্লাস করাইতেছি, একটু পরে বলি প্লিজ। না, ক্লাস করাইতে হবে না, আমার সাথে কথা বলো। না না প্লিজ, এমন করে না, জানো রাগ করে না প্লিজ, 5 মিনিট গেছে গা সময়। কিন্তু মা যদি ফোন দেয়, আরে মা তো ফোন দিছে, মা তো ফোন ধরাই যাবো একটু পরে, মা তো আর দেখবো না, গার্লফ্রেন্ড তো ছেড়ে যাবো গা, মা তো আর ছেড়ে যাবো না, একটু পরে। হয় ফোন দিয়ে একটা রাগ করলাম, এই না তুমি জানো না মা আমি এই সময় ক্লাস থাকি, অথবা ফোনটা কাইটে দিলাম, অথবা সাইলেন্ট করে দিলাম, ধরলাম না ফোনটা, রিসিভ করলাম, পরে আবার বুইলা গেলাম ক্লাসে করে মা ফোন দিছিল, খবরই নাই, মনেই নাই। তার মানে আমাদেরকে আমাদের থিঙ্কিং এর একটু ডিফারেন্স আনতে হবে, বুঝতে পারছো? জি স্যার, আসলে এমনটাই হয়, আসলে এটা তো উচিত না। হুম। আমরা মা বাবার ফোনকে, ইভেন স্ত্রীর ফোনকে আমরা প্রায়োরিটি দিই না। ক্লাসে আছি, বক্তব্যে আছি, যেমন এই কি জানি আজ হুজুরের নাম ফানি হুজুর, একদিন বউয়ের ফোন রিসিভ করে বলে, কি জানি তো আজকে কি জানি, তাহেরি তাহেরি, তাহেরি হুজুর তো ফানি ভাইরাল হুজুর, কিন্তু ফান করতে করতে উনি কিন্তু একটা ভালো, ওনার একটাও আজ দেখছি আমি ভালো ভালো একটা শিক্ষা দিচ্ছে। উনি ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ সামনে বসা, বউ ফোন দিছে, ধইরা একটু 1 মিনিট কথা বলছে, হইলা পরে উনি বলতেছে, দেখেন তোমরা যে ঘরনির ওয়াইফের ফোন রিসিভ করো না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওয়াইফের ফোন রিসিভ করা ইম্পর্টেন্ট। ওয়াইফ আর গার্লফ্রেন্ড দুইটা আলাদা শব্দ কিন্তু, ঠিক আছে? ওয়াইফ ইজ প্রায়োরিটি, আর গার্লফ্রেন্ড হচ্ছে বিনোদন, হারাম। হারাম আর হালালের মধ্যে পার্থক্য আছে না? ওয়াইফের ফোন রিসিভ করা ইম্পর্টেন্ট, মায়ের ফোন রিসিভ করা ইম্পর্টেন্ট। আমি যখন ব্যাডমিন্টন খেলা শিখি, যিনি আমাকে কোচের কাছে নিয়ে গেছে, মানে আমার ব্যাডমিন্টনের গুরু যিনি রাহাত ভাই, আমরা ব্যাডমিন্টন খেলতেছি, খেলার মাঝখানে একটু পর পর, মানে বেশ কয়েকবার, 3বারের মতো তার বউ ফোন দিছে। উনি খেলার মাঝখানে ফোন, খেলা রাইখা বউয়ের ফোন ধরছে, দাড়িওয়ালা হুজুর মানুষ তখনই। আমি একটু বিরক্ত হইলাম, আমরা সবগুলা বলাবান জুনিয়র, ভাই হলো আমাদের বড় ভাই, খেলা বাদ দিয়ে বউয়ের ফোন ধরে, এটা বিরক্তিকর না? আমার গার্লফ্রেন্ড ফোন দিলে বা আমার বউ ফোন দিলে একটা একটা ধাম, একবারে বেশি 2বার ফোন দিলে একটা ধমক দিতাম, এতবার না করছি তুমি খেলার মধ্যে আছি বারবার ফোন দিতেছো। বড় ভাইয়ের কি পার্সোনালি নাই নাকি? নাকি নাকি ভাই কি, ভাইয়ের কি বইয়ে কবজা কবজা করে ফেলছে একেবারে, অন্য দিয়ে বাইন্দা ফেলছে নাকি, ব্যাপারটা কি? আমরা 3টা পোলাপান দাঁড়ায় থাকি, ইয়াং পোলাপান, আমাদের সামনে ভাইয়া বইয়ের ফোন ধরে খেলার মাঝখানে, এটা তো বিরক্তিকর। কিন্তু মানুষের আস্তে আস্তে রিয়েলাইজেশন চেঞ্জ হয়, ঠিক আছে? এখন আজকে বুঝি যে না, হি ওয়াজ কারেক্ট। মায়ের ফোন বলো, ওয়াইফের ফোন বলো, এগুলোকে প্রায়োরিটি দিতে হবে। ডিসি স্যার ফোন দিছে, বসে ফোন দিছে, এটা ইম্পর্টেন্ট না, ফোন ধরা প্রায়োরিটি না। কিন্তু আমরা উল্টা করি, আরে ডিসি স্যার ফোন দিছে, খেলা কি এর খেলা?
ওকে, ডান। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, 2 to the power n, মানে একটা সেটের উপাদান সংখ্যা মনে করো n সংখ্যক ছিল। হ্যাঁ মা, টাকা দিছি, টাকা দিছি, দেখো। আচ্ছা, উপাদান সংখ্যা ছিল n সংখ্যক। এখন এই সেটের সাবসেট কয়টা আছে, মানে উপসেট কয়টা আছে, এটা খুঁজে বের করার জন্য তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে 2 to the power n। সাপোজ মনে করো মূল সেটের উপাদান ছিল 3টা। এখন যদি বলে এই সেটের উপাদান কয়টা, এটার সাবসেট কয়টা আছে, তাহলে তোমাকে বসাইতে হবে 2 to the power 3। তাহলে 2 to the power 3 এর মান হচ্ছে 8। তার মানে একটা সেটের উপাদান যদি থাকতো 3টা, মনে করো 1 2 3, তাহলে এই 1 2 3 দিয়া সাবসেট বানানো যায় 2 to the power 3, মানে 8টা। কিভাবে? আচ্ছা, তাহলে একটু বুঝি আগে সাবসেট কেমনে বানায়, এটা একটু শেখা দরকার, তাই না? আমি একটা 3টা উপাদান বিশিষ্ট সেটের সাবসেট বানায় দেখি। সাপোজ মনে করো এ একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 3টা। কে কে? 1 2 3। এটার সাবসেট গুলা কি কি হবে? সাবসেট গুলার সেটকে প্রকাশ করা একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়া। এই বড় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি করতে হয়? সবগুলা ছোট ছোট সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়া, কমা দিয়ে দিয়ে লিখতে হয়। তাহলে মনে করো 1, এটা একটা সাবসেট। দেখছো 1 2 3, এই এ সেটের সাবসেট হচ্ছে একটা 1, নিজে একটা সাবসেট। তার মানে জয় কয়টা উপাদান থাকে? 1 থেকে শুরু করে সেই সবগুলা কয়টা সংখ্যার উপাদান নিয়ে বানানো বানাইতে হয়। মানে 3টা উপাদান থাকলে প্রথমে একটা করে নিব, পরে 2টা করে নিব, পরে 3টা করে নিব, পরে ফাঁকা সেট নিব। এই হচ্ছে সিস্টেম। যদি মনে করো 5টা উপাদান থাকতো, তাহলে প্রথমে একটা করে উপাদান নিয়ে 5টা সেট হইতো, পরে আবার 2টা করে উপাদান নিয়ে আরো কয়েকটা সেট হইতো, 3টা করে নিয়ে আরো কয়েকটা সেট হইতো, 4টা করে নিয়ে আরো কয়েকটা হইতো, 5টা করে নিয়ে আরেকটা হইতো, পরে আরেকটা লাস্ট হইতো ফাঁকা সেট। এই হইতো সবগুলো উপাদান। বুঝতে পারছো? তাহলে একটা করে নিই, প্রথমে নিলাম 1, আবার একটা করে নিলাম 2, আবার একটা করে নিলাম 3। একটা করে কি আর কিছু নেওয়ার আছে? নাই। এবার 2টা করে নেই, নিলাম 1 2, নিলাম 2 3, নিলাম 1 3, নিলাম 1 3, 1 2 2 3 1 3। এবার 2টা করে কি আর নেওয়ার আর কোনো সুযোগ আছে? নাই। তাহলে এবার নেই 3টা করে। ওয়ান, দেখো আমার কাছে আরেকটা ফোন আসছে, খুবই ইম্পর্টেন্ট। এই ফোনটা ধরি নাই, কারণ শি ইজ নট মাই মাদার। 1 2 3, 3টা করে নিলাম। আর কি কোনো উপাদান আছে? না। একটা লাস্ট আছে, কি ফাঁকা সেট। এবার দেখো তো 8টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8। কেমনে মিলে গেল কোইন্সিডেন্টলি? হোয়াট এ জাদু! উপাদান ছিল কয়টা? 3টা। তাহলে 2 to the power 3 ইকুয়ালস টু কত? 8। দেখছো মিলে গেছে কিনা? কথা বলো না কেন? আমি কি আসি না? নাই, আমি তো নিজে নিজেই নিজেই হারায় যাই। আমি জি কি স্যার। ডিসকানেক্টেড নাকি? না স্যার। তাহলে কথা বললো মাঝে মাঝে, আসো না নাই আমি তো বুঝতেছি না। ওকে, এই যে দেখো হোয়াট এ কোইন্সিডেন্স। আবার আমি এই মাত্রই একটা এক্সাম্পল দিলাম, 3টা সেটের উপাদান থাকে 8টা। বলতে বলতে চলে আসছে 3 উপাদান বিশিষ্ট সেটের কয়টা উপসেট থাকে? তা 8টা মাত্রই বললাম। আচ্ছা, নিচের কোনটা যে কোনো সেটের, মানে সকল সেটের উপসেট? পৃথিবীর সকল সেটে কে থাকে বাধ্যতামূলক ভাবে? কাসিট স্যার। ফাঁকা সেট। ফাঁকা সেট পৃথিবীর সকল সেটেই, সেটের সাবসেটেই থাকবে। ফাঁকা সেট কোনটা? গ নাম্বার নাকি? গ নাম্বার না ফাঁকা সেট? না স্যার। আচ্ছা, একটু আগে বলছিলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাই দিলে সেটা কি হয়ে যায়? রিডান্ডেন্সি, দ্বিত্ব হয়ে যায়। এই জন্য লিখতে, ফাঁকা সেট প্রকাশের পদ্ধতি দুইটা, হয় লিখতে হবে এই ফাই, অথবা লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট দুইটা, খালি ভিতরে কিছু থাকা যাবে না। ক নাম্বারটা রিডান্ডেন্সি এরর। তাহলে আনসার হচ্ছে ক। এটা কোথায় আসছে বলো তো? 48তম মানে কি?
একদম রিসেন্ট, সেদিন 6 মাস হয়েছে, 6 মাস হয় না মনে হয়, 6 মাস হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সাবসেট শেষ, নতুন চ্যাপ্টার, পাওয়ার সেট। পাওয়ার সেট কাকে বলে? একটি সেটের সবগুলো উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের পাওয়ার সেট বলে। যেমন এ হচ্ছে 1 2 3, একটা উপাদান ধরলাম, একটা উদাহরণমূলক সেট এ হচ্ছে 1 2 3। এখন যদি বলে পাওয়ার সেট অফ এ কারা হবে, ওই সাবসেটের সেটকে পাওয়ার সেট বলে। এই যে একটু আগে আমি যেটা লিখলাম আর কি, এটা আবার একটা কোইন্সিডেন্স। দেখো একটু আগে আমি যে উদাহরণটা দিলাম, এটা আবার এই যে এই ব্যাখ্যায় চলে আসছে যেটা, দেখছো? একটু আগে দিলাম না এর পাওয়ার সেট, এই সেটটার নাম আমি দিই না, এটার নাম কি বলতো? এই এই প্রথম সেটটার নাম ছিল এ সেট। তাহলে এই যে সেটটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটার নাম কি? এটার নাম হচ্ছে পাওয়ার সেট অফ এ, পিএ, পাওয়ার অফ এ। বুঝতে পারছো? আচ্ছা স্যার, ওই বড় সেটটা কি এ সেটের সাবসেট না? সাবসেট দিয়ে গঠিত নতুন সেট। সাবসেট তো পুরো সেট না, এই বড় সেটটা সাবসেট না। এই বড় যে সেটটা, এটা সাবসেট না। সাবসেট হচ্ছে এইগুলা, এই যে এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, মানে মোট এরকম 8টা সাবসেট আছে। কিন্তু সেই 8টা সাবসেট নিয়ে যখন তুমি বড় একটা সেট বানায় ফেলবা, তখন সেটাকে বলা হবে পাওয়ার সেট। এটাকে বলা হচ্ছে, এই বড় সেকেন্ড ব্র্যাকেটটাকে বলা হচ্ছে পাওয়ার, পাওয়ার সেট। কেন পাওয়ার বলো তো? কারণ এটা 2 এর উপরে 3 ছিল, ওই 2 কিউব দিয়ে খুঁজে বের করছিলাম আমরা, এই জন্য এটা পাওয়ার সেট। ওকে, বলছে নতুন একটা অঙ্ক, ওই যে তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি দেওয়া আছে এটা, এই গঠন পদ্ধতি থেকে আমার তালিকা পদ্ধতির প্রকাশ, এরকম কিছু একটা বলতেছে। এ সেট উপাদান হবে কি? এক্স, এ সেটের উপাদান হবে এক্স। এক্স কেমন হবে, এক্স এর বৈশিষ্ট্য কি থাকবে? এক্স সাজ দ্যাট এক্স ফিবোনাক্কি নাম্বার। ফিবোনাক্কি একজন বিজ্ঞানীর নাম, গণিতবিদের নাম, ডাবল সি উচ্চারণ ক, ফিবোনাক্কি। ফিবোনাক্কি নাম্বার এন্ড, এবং কি বলেছে? এক্স এর বর্গ হইতে হবে 64-র চেয়ে কম। এক্স এর বর্গ হইতে হবে 64-র চেয়ে কম। তাহলে 64 কোন সংখ্যার বর্গ? 8 8 64। তাহলে 8-এর চেয়ে ছোট সংখ্যাগুলো নিতে হবে। 8 কি নেওয়া যাবে? না স্যার। না, কারণ 8-এর চেয়ে ছোট বলছে। ইকুয়াল চিহ্ন যদি থাকতো, লেস দেন অর ইকুয়াল থাকতো, তাইলে আমি 8 সহ নিতাম। আর ইকুয়াল চিহ্ন যেহেতু নাই, তাইলে 8 নিব না, 7 পর্যন্ত নিব। তাহলে 8-এর চেয়ে ছোট ফিবোনাক্কি নাম্বার কারা কারা দেখি তো, এখান থেকে দেখো তো। এই যে ফিবোনাক্কি নাম্বার, ফিবোনাক্কি নাম্বারটা কেমন, কাকে বলা হয়? এটা মেন্টাল লেভেলিতে প্রচুর আসে এই পরীক্ষা, এই অঙ্কটা পুরো এই সিরিজটাই দিয়ে দেয়। ফিবোনাক্কি নাম্বার হচ্ছে সেই সেট, যেই সেটের একটা উপাদানের মান তার আগের দুইটা উপাদানের যোগফল। যেমন এইটের মান হচ্ছে দেখো 3 আর 5-এর যোগফল। আবার 5-এর মান হচ্ছে আগের দুইটা 2 আর 3-এর যোগফল। আবার দেখো 8 আর 13 যোগ করলে হবে পরেরটা 21। 21-এর পরে কত হবে বলো তো? এই 13 আর 21 যোগ করলে হবে 34, 34 হবে পরের সংখ্যাটা। এভাবে আজীবন আনলিমিটেড পর্যন্ত এগিয়ে যাবে। এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজের বৈশিষ্ট্য। একমাত্র এখানে ব্যতিক্রম আছে, এই যে প্রথম উপাদানটা একমাত্র ব্যতিক্রম। এই ওয়ানটাকে অ্যাকচুয়ালি অন্য কোনো দুইটার সাথে যোগ করে বানানো হয় নাই, 0 আর 1টাকে প্রথমে ইচ্ছামূলক ভাবে ধরে নেওয়া হয়েছে। এরপরের গোলা থেকে এই সূত্র প্রয়োগ করা হয়েছে। এই যে এই ওয়ানটা আসছে আগের দুইটা 1 আর 0 যোগ করে, এই জন্য ওয়ানটা ডাবল হয়েছে। কিন্তু এই ওয়ান ছাড়া আর বাকি কোনো সংখ্যায় ডাবল হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আমি যখন সেট বানাবো, ফিবোনাক্কি সিরিজের সেট যখন আমি বানাবো, তখন একটা সেটের মধ্যে কিন্তু একই জিনিস দুইবার থাকতে পারে না। ফিবোনাক্কি সিরিজে দুইবার থাকবে, কিন্তু আমি যখন ফিবোনাক্কি সিরিজের সেট বানায় ফেলবো, সেটের কাজ কি? সবগুলো উপাদানকে লেখা। এই সেটের মধ্যে কিন্তু ওয়ান দুইবার থাকতে পারবে না। তার মানে সেটটা কেমন হবে, ফিবোনাক্কি সিরিজের সেটটা কেমন হবে? সেটটা হবে এইরকম, এই যে 0 1 2 3 5 6 7, এগুলা ওয়ানকে দুইবার লেখা যাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, ওয়ান যদি দুইবার না লেখা যায়, ওয়ান যদি একটা লেখা হয়, তাহলে 8-এর চেয়ে ছোট সংখ্যা 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত উপাদান কয়টা আছে? আলাদা আলাদা পৃথক পৃথক উপাদান কয়টা আছে? ধরো এখানে 2 আছিল, দুইটা থাকতে পারতো, 3 থাকতে পারতো 5টা, মনে করো কথার কথা। কিন্তু থাকলে আমি সবগুলো নিতাম না, 3 একটাই নিতাম। আলাদা আলাদা উপাদান কে কে আছে তাদের সেট বানাবো আমি।
আলাদা আলাদা উপাদান, 0 আছে একটা, 1 আছে একটা, 2 আছে একটা, 3 আছে একটা, 5 আছে একটা, মানে মোট কয়টা হলো? 5টা উপাদান। তাহলে 5টা উপাদানের আনসার কি 5 নাকি? না, আনসার তো 5 না। কেন না? কারণ বলছে পাওয়ার অফ এ, পাওয়ার সেট বানাইতে হবে। তাহলে সূত্র কি ছিল? 2 টু দি পাওয়ার n, মানে কি 2 টু দি পাওয়ার 5। মান কত? 2 কে 5 বার গুণ দিলে 32। 32 আনসার। কে বুঝো নাই? কারো কোনো প্রশ্ন নাই? 2 নম্বর এই টাইপের, এক্স সাজ দ্যাট এক্স হবে মৌলিক সংখ্যা এবং এক্স হইতে হবে 5-এর সমান অথবা ছোট। এখন বলছে পি এর সদস্য সংখ্যা কয়টা হবে? এটা কিন্তু রিসেন্ট বিসিএস, দেখো 36তম। আগেরটা কত? এটাও রিসেন্ট 38তম, দেখছো? এই সবগুলা রিসেন্ট বিসিএস এ আসছে। তার মানে সেট, বললাম না প্রতি বিসিএস এ একটা করে অঙ্ক আসতেছে। সেটের, সেট চ্যাপ্টারটা বিবিএসসি কেন জানি পছন্দ করে, আমি জানি না। আচ্ছা, তাহলে 5-এর চেয়ে সমান অথবা ছোট মৌলিক সংখ্যা কে কে আছে? আমরা জানি মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 19, 17, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 5-এর সমান অথবা ছোট কে কে আছে? 2, 3, 5। কয়টা? 3টা। তিনটা। তাহলে 2 টু দি পাওয়ার 3 এর মান কত? 8। তাহলে 8ই আনসার। কেউ আবার 3টা উপাদান আছে, হুজুগে আবার কেউ ঘদা গায়ে পেল না, ঠিক কি না? জি স্যার। জোরে বলেন ঠিক কিনা। আমিন। দুটি সেটের অন্তর। হুজুরা যে ওয়াজ করে তারা কিন্তু ভালো সাইকোলজি অ্যাপ্লাই করে। আমি এটা খেয়াল করেছি। তারা অ্যানালাইসিস করে বক্তব্য দেওয়ার আগে, বক্তব্য দেওয়ার আগে অ্যানালাইসিস করে তারা, খেয়াল করে জিনিসটা ইয়ে করছে যে যদি আমি একটা কথা বলতে থাকি তাহলে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা ইন্টারেক্টিভ হবে না, জমবে না। জিনিসটা জমাইতে হইলে আমার বক্তাদের মুখ থেকেও কথা বের করে আনতে হবে। পোলাপান মানুষ অনেকে অন্য মনস্ক হয়ে যায় না, অন্যদিকে তাকায় থাকে, মোবাইল দেখে, অনেকে ঘুমায় পড়ে রাত্রেবেলা হয়তো ওয়াজগুলা। এই জন্য যদি আমি এমন একটা প্রশ্ন ছুড়ে দেই, সহজ একটা প্রশ্ন, যে কথার উত্তর সবাই জানে, সবাই জুড়ে বলবে, যখন জোসে যখন সবাই বলবে, যে অন্য মনস্ক ছিল তারা মন থেকে "এই কি কইতেছে সবাই, ও ঠিক আছে হ", দেখবেন। এই জন্য প্রায়ই বলে আছে না নাই, সবাইকে আছে, এর ইচ্ছা করে হুজুররা বলে। আবার একটু পর পর হুজুররা ইচ্ছা করে বলে নারায়ে তাকবীর, মানে একদম মানুষ এত জোরে বলে, ইয়াং পোলা মানে মনে করেন গায়ের লোম দাঁড়ায় যায়, গলা ফাটায় বলে আল্লাহু আকবার। এগুলো অ্যাকচুয়ালি হুজুরা একটু সাইকোলজি অ্যাপ্লাই করে, চালাক আছে, বুঝছেন? তারা আপনি ওইটা এখন আমাদের সাথে অ্যাপ্লাই করতেছেন। হ্যাঁ, এই জন্য তো বললাম আছে না নাই, একটু আগে বললাম না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা। ঠিক কিনা আর আছে না নাই, এই দুইটা হচ্ছে একটা আর্ট। এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে পেকোয়ার একজন, চট্টগ্রাম কক্সবাজার জেলার পেকোয়ার একটা হুজুর। উনি বলে ঠিক না বেডিং, কি যে একটা কঠিন একটা ওয়াজ বার করছে, মানে আপনাদেরকে পরে লিঙ্ক দিবেন গ্রুপের মধ্যে, খুব ফানি। আচ্ছা, অন্তর মানে হৃদয় না, এই অন্তর মানে বিয়োগ ফল। বিয়োগ, দুইটা সেট কিভাবে বিয়োগ করা যায়? দুইটা সেট এ আর বি যদি হয় তাহলে তাদের বিয়োগ হবে a - b। এ থেকে বি বিয়োগ করতে হবে। এটাকে প্রকাশ করা হয় কিভাবে? এদের উপাদান যদি এক্স হয়ে থাকে তাহলে এক্স হবে এমন যেন এক্স হবে এ এর উপাদান থাকতে পারবে, কিন্তু এক্স বি এর মধ্যে থাকতে পারবে না, মানে বি এর মধ্যে নাই, অনলি এ এর মধ্যে আছে। সেই উপাদানগুলোকে আমরা লিখতে পারবো। এ থেকে যখন বি বাদ দিয়ে দিব, তখন এ এর সেই উপাদানগুলোকে আমরা রাখতে পারবো যারা বি এর মধ্যে নাই। এই কথার মিনিংটা কি? আচ্ছা, মিনিংটা আমি এক্সাম্পল দেই। মনে করো এ সেটের মান ছিল, মনে করো 1, 2, 3, 4, 5, আর বি সেটের উপাদান ছিল সাপোজ 2, 4, 6। কথার কথা। হ্যাঁ, এখন আমি যদি এ থেকে বি বিয়োগ করি তাহলে আমার 1, 2, 3, 4, 5, 6 থেকে বিয়োগ করব 2, 4, 6, তাই তো? তাহলে এখন আমি কি লিখবো? লিখবো কি, এ এর উপাদান গুলাই আমি আগে নিতে হবে, বি এর উপাদান খুঁজলে হবে না, আমাকে খুঁজতে হবে এর উপাদান। দেখবো যে সেটা বি এর মধ্যে আছে নাকি নাই। আছে না নাই, জোরে বলেন। যদি থাকে তাহলে সেটাকে কেটে দিব, হত্যা করব। যদি থাকে, বি এর মধ্যে যদি থাকে,
মেরে ফেলবো, থাকা যাবে না বলছে। না থাকলে তাকে আমি নিব। তাহলে ওয়ান তো বি এর মধ্যে নাই, তাহলে ওয়ানকে আমরা নিলাম, এই যে এটা নিলাম, নিব আমি এর উপাদান নিব, বিতে নাই বইলা। টু নিব না কেন, টু টু বি এর আছে। মধ্যে আছে, তাহলে বি কে টু কে মেরে ফেললাম। থ্রি আমি নিব, কারণ বি থ্রি বি এর মধ্যে নাই, নিলাম থ্রি। ফোর নিব না, কারণ ফোর বি এর মধ্যে, মেরে ফেললাম। ফাইভ আমি নিব, কেন, কারণ ফাইভ বি এর মধ্যে নাই, নিলাম ফাইভ। সিক্স কি করব, বসাই দিব নাকি, না, সিক্স দিব না, কারণ না স্যার, আমার বিটের নিতে ভিতরে আছে। হবে এ এর উপাদান, বি এর উপাদান নিতে বলে নাই তো, বলছে এ এর উপাদান গুলোকে বসাইতে হবে। এনে বি বি এর উপাদান আরো 90টা থাকুক গিয়া, আমার দেখার দরকার নাই। আমার এ এর উপাদান আমি খুঁজবো, এর মধ্যে আর কোন উপাদান আছে কিনা যেটা বি এর মধ্যে নাই। এই জন্য আমি সিক্স কে ধরতে পারবো না, সিক্স থাকাতে আমার কিছু আসে যায় না। সিক্স থাকলেও যা হইতো এ মাইনাস বি এর মান, সিক্স না থাকলেও এ মাইনাস বি এর মান এই 135 হইতো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? তাহলে আমি এগিয়ে যাই। স্যার এখানে এ এ সমান সমান 1 2 3 4 5 এটা আসলো কোন জায়গা থেকে? ধরে নিছি, আচ্ছা উদাহরণ, আচ্ছা। উদাহরণ দেখছো, উদাহরণ। জি জি। আচ্ছা, এই একই মান দিয়ে যদি বলতো বি মাইনাস এর মান বের করো, তাহলে কি হতো? বি এর মান তো 246, 246 যদি আগে লিখতাম, 246 থেকে বিয়োগ করতাম 1 2 3 4 5, তাহলে কি থাকতো বলো তো? দেখো, টু নিতাম না, কারণ টু বি এর মধ্যে কমন পড়ে গেছে। ফোর নিতাম না, কারণ ফোর বি এর মধ্যে কমন পড়ে গেছে। সিক্স নিব, কারণ সিক্স এখানে নাই, তাহলে সিক্সটাই অনলি টিকে রইলো। যদি এমন হয়তো সবগুলোই মিলে যেত, মানে সাপোজ এই যে এখানেও সিক্স থাকতো, এর ভিতরেও সিক্স যদি থাকতো, তাহলে তো 2 4 6 সবগুলোই মরে যাইতো। তাহলে কি থাকতো, অনলি ফাঁকা সেট থাকতো, অসুবিধা নাই। দুইটা সেটের বিয়োগ ফল ফাঁকা সেটও হইতে পারে, অসম্ভব কিছু না। ওকে, এই দেখো 48, 49তম বিসিএস, একদম রিসেন্ট বিসিএস আসছে কিন্তু। বলছে এম যদি এ বি 1 2 হয়, আবার এন যদি 1 2 হয়, তাহলে এন মাইনাস এম এর মান কত হবে? দেখো, কেউ আবার এম থেকে এন বিয়োগ করে দিও না, হুজুকে কিন্তু এম থেকে এন বিয়োগ করে দিয়েছে অনেকে। তো যেটা করতে হবে, এন থেকে এম বিয়োগ করতে হবে, মানে এন এর উপাদান খুঁজতে হবে, যেটা ওয়ান এর মধ্যে এম এর মধ্যে আছে নাকি নাই। তাহলে এন থেকে এম যদি বিয়োগ করি, তাহলে এন এর উপাদান ওয়ান দেখবো, টু এর এম এর মধ্যে আছে কিনা, আছে, তাহলে ওয়ান মরে গেছে। টু আছে কিনা, আছে, তাহলে টু মরে গেছে, তাহলে আর তো কিছু নাই, তাহলে ফাঁকা সেট, ফাঁকা সেটই আনসার আমার। যদি এটা এম মাইনাস এন বলতো, তাহলে আনসার হইতো এবি, কারণ ওয়ান আর টু বিয়োগ করতাম, এবি টিকে থাকতো। এম মাইনাস এন বললে এবি আনসার হইতো, খ নম্বর আনসার হইতো। এনি কোশ্চেন? এত সহজ কোশ্চেন আসছে রিসেন্ট বিসিএস এ, কল্পনাতীত ব্যাপার। পি একটা উপাদান সাজ দ্যাট এক্স হবে 12 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে ছোটগুলা, ওয়ান থেকে শুরু করে 12 পর্যন্ত, ঠিক আছে? তাহলে 12 এর গুণনীয়ক কারা? 1 2 3 4 6 এবং 12, যেগুলা দিয়া 1 থেকে 12 পর্যন্ত, যেগুলা দিয়া 12কে ভাগ যায়। আচ্ছা, তাহলে আমরা পাইছি পি সেটটা, আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে পি সেট, তাই না? পি সেট 1 থেকে 12 পর্যন্ত। কে বোঝা নাই? না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা। কিউ কেমন? কিউ হবে 3-এর গুণিতক, গুণিতক বলছে, গুণনীয়ক না, গুণিতক মানে 3 থেকে শুরু করে 3-এর বড়গুলা আনলিমিটেড পর্যন্ত, যেন এক্স এর মান 12 পর্যন্ত হয়। মানে 3-এর গুণনীয়ক 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, 12 সহ, ইকুয়াল চিহ্ন আছে মানে 12 সহ, যেগুলাকে 3 দিয়ে ভাগ যায়, তাহলে কারা কারা? 3 6 9 12, এই দেখো 3 6 9 12। আচ্ছা, কিসের মান বের করতে বলছে? পি মাইনাস কিউ এর মান। তাহলে এই যে 1 2 3 4 5 6 4 6 12 থেকে 3 6 9 12 বিয়োগ করে দিব। তাহলে বেঁচে থাকবে কারা কারা? ওয়ান বেঁচে থাকবে, টু বেঁচে থাকবে, ফোর বেঁচে থাকবে, 1 2 4 বেঁচে থাকবে। তাহলে 1 2 4ই আনসার। কে বোঝো নাই? কে? সবাই বুঝেছো?
ওকে, তোমরা মাঝে মাঝে কথাবার্তা বললো না, আমি আমি ঘাবড়ে যাই যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, পূরক সেট। পূরক সেটটা আবার কি? পূরক সেট মানে হচ্ছে পরিপূরক, মানে কমপ্লিমেন্টারি। আমার মধ্যে থাকলে তোমার মধ্যে থাকতে পারবে না, তোমার মধ্যে থাকলে আমার মধ্যে থাকতে পারবে না। তার মানে পূরক সেট বোঝার আগে বুঝতে হবে সার্বিক সেট। সার্বিক সেটকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউনিভার্সাল। মানে কি? পৃথিবীর সকল উপাদান যার মধ্যে থাকে, একটা ঘটনার ক্ষেত্রে, একটা বিবেচ্য ক্ষেত্রে সকল উপাদান যেটার মধ্যে থাকে সেটাকে সার্বিক সেট বলা হয়। মনে করো তোমার ক্লাসে 100 জন ছাত্র আছে, মনে করো 90 জন মুসলিম, 10 জন হিন্দু, 50 জন ছেলে, 50 জন মেয়ে, 20 জন মেধাবী, 80 জন গাধাবী। তাহলে বিভিন্ন রকম উপাদান থাকতে পারে, কিন্তু ইউ দিলে যখন বলবে সার্বিক সেটটা কারা, সার্বিক সেট হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত রোল নাম্বার সবাই হচ্ছে সার্বিক সেটের উপাদান। এখন যদি বলে শুধু মেধাবীদের সেটটাকে বের করো, তাহলে 20 জন আলাদা হইতে পারে। এখন পূরক সেটটা কি? পূরক সেটটা হচ্ছে ওই যে কোনো একটা সেট বললে সেই সেট ছাড়া বাকি সবগুলা থাকবে পূরক সেট, সেই সেটের পূরক সেট। সাপোজ রোল নাম্বার 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে মেধাবী, তাহলে এখন যদি বলে মেধাবী সেটের পূরক সেট কারা, তাহলে মেধাবী সেটের পূরক সেট হচ্ছে 21 থেকে 100 পর্যন্ত বাকি, বাকিরা সবাই। মনে করো তোমার ক্লাসের 30 জনের বাড়ি হচ্ছে চিটাগাং। আমি যদি বলে যে এই সেটের, এই চিটাগাং সেটের পূরক সেট কারা, তাহলে এই 30 জন ছাড়া বাকি যে 70 জন যাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেই সবাইকে নিয়ে গঠিত সেট হবে চিটাগাং সেটের পূরক সেট। তাহলে আমরা কি পূরক সেট বুঝতে পেরেছি নাকি পারিনি? হ্যাঁ, বলো। অনেকবার। পূরক সেট মানে হচ্ছে যে সেটটা উদাহরণ দেওয়া থাকবে বা বলা থাকবে তারা ছাড়া বাকি সবগুলোই হচ্ছে পূরক সেট। যেমন এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দিই তাইলে বুঝবা। ধরে নিলাম আমার ক্লাসের ছাত্র 5 জন, কারা কারা? 1 2 3 4 5, এই জন্য 1 2 3 4 5 হচ্ছে আমার ইউ, সার্বিক সেট। এর মধ্যে একটা সেট বলা আছে 1 3 5, তাহলে এই এ সেট যদি 1 2 3 5 হয়, তাহলে এ সেটের পূরক সেট কে খুঁজে বের করতে বলছে। তাহলে এ সেটের পূরক সেট হবে এ সেটের উপাদান যারা আছে তারা ছাড়া বাকিরা। মানে 1 3 5 বিয়োগ করে দিলে, যে এই পুরোটা থেকে 1 3 5 কে মেরে ফেললে বাকি টিকে থাকবে 2 আর 4 টিকে থাকবে। তাই জন্য এ সেটের পূরক সেট হবে 2 আর 4। এনি কোশ্চেন? আর তাহলে কি আমরা যে এর আগে করলাম A-B, মানে অন্তর, হুম। সেটার সাথে পূরক সেটের পার্থক্য কি? অন্তর সেটের পার্থক্য হচ্ছে দুইটা প্রদত্ত সেট থেকে বিয়োগ করতে হবে। আর সার্বিক সেটের ইয়া পূরক সেটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রদত্ত দুইটা সেট থেকে বিয়োগ করা যাবে না, একটা সার্বিক সেট থেকে বিয়োগ করতে হবে। এই দুইটা হচ্ছে পার্থক্য। দুইটার মধ্যে মিল আছে, মিল হচ্ছে দুইটাতেই বিয়োগই করতে হয়। আর পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে যে বিয়োগটা করতে হয় পূরকের ক্ষেত্রে সার্বিক থেকে, আর অন্য ক্ষেত্রে শুধু প্রদত্ত দুইটা সেট থেকে। এই হলো পার্থক্য। বুঝতে পেরেছি? আর তাহলে ওই যে যেটা আমরা N-M যেটা করলাম হচ্ছে অন্তর সেট, সেক্ষেত্রে কি মানে যদি পূরক সেট চাইতো তাহলে অ্যান্সারটা কি ফাঁকা সেটের বদলে A-B হইতো? ধরো M-এর অঙ্কটা খুঁজে বের করি, এই যে এটা। হ্যাঁ, এখানে যদি কিউতে বলো তো আবার, এখানে কি চাইলে কি বলতেছো? দি এখানে স্যার পূরক সেট চাইতো। ও, পূরক সেট যদি চাইতো, না পূরক সেট চাইতে পারবে না এই অঙ্কে, কারণ এই অঙ্কে ইউ দেওয়া নাই। ইউ কই? পূরক সেট চাইতে গেলে আমাকে ইউ দেওয়াই থাকতে হবে, ইউ তো নাই, তাহলে আমি পূরক সেট বের করবো কেমনে এখানে? বুঝতে পেরেছো প্রশ্নটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। পূরক সেট আর সংযোগ সেট মিলে হচ্ছে এই এক্সাম্পল, না পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, এগুলা মিলে হচ্ছে এই অঙ্কগুলা করাবো আমরা পরের গুলা। তা কেউ একজন একটু এই পূরক সেট তো পূরক সেট তো পড়ায় ফেলছি, সংযোগ সেট আর ছেদ সেট এটা তোমরা একটু রিডিং করো, আমি একটু ক্লান্ত হয়ে গেছি, পানি খেয়ে আসি।
এই 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 সংযোগ সেট আর ছেদ সেট, 1 মিনিট বিরতি, এই বিরতির মধ্যে তোমরা রিডিং করতে পারো, অথবা আমার মতো বিরতিতে চলেও যেতে পারো, পরে এসে আমি ব্যাখ্যা করবো। আর যদি তোমরা সবাই বুঝে ফেলো, তাহলে আমি আর ব্যাখ্যা করবো না, আমি এসে তোমাদেরকে প্রশ্ন করব সবাই কি বুঝছো। না, আমি এসে প্রশ্ন করব কে কে বুঝো নাই। যদি কোনো রেসপন্স না পাই, তাহলে বুঝে নিবো সবাই বুঝছো। তখন আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাব। তোমরা রিডিং করে বোঝার চেষ্টা করো বুঝছো কিনা। বলো, তোমরা কি বুঝতে পেরেছো সংযোগ সেটটা? জি স্যার। জি স্যার। বুঝো না এমন কি হচ্ছে সংযোগ সেট? নাই, সবাই বুঝছো সংযোগ সেট। ছেদ সেট, সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ছেদ সেটটা বুঝো না এমন কি হচ্ছে? সবাই বুঝছো। এক বাক্যে বলে দেই, সংযোগ সেট হচ্ছে সবগুলো অবদান নিতে হবে, এর মধ্যে যেগুলো আছে সেগুলো নিব, বি এর মধ্যে যেগুলো আছে সেগুলো নিব। আর ছেদ সেট হচ্ছে এ এবং বি উভয়ের মধ্যে কমন পড়ছে যেগুলা, শুধু সেগুলা নিব। ঠিক আছে।
এই জন্য মনে রাখার জন্য ইংলিশটা তো তোমরা মনে রাখতে পারবা কিনা, এটার নাম, একটা নাম হচ্ছে ইউনিয়ন আর একটা নাম হচ্ছে ইন্টারসেকশন। ছেদ সেটের ইংরেজি হচ্ছে ইন্টারসেকশন, ছেদ করা, ইন্টারসেক্ট, টু লাইনস ইন্টারসেক্ট। কিন্তু মনে রাখার জন্য আমরা আরেকটা অন্য দুইটা নাম ইউজ করি, সেটাকে বলা হয় কাপ। ইউনিয়নকে আমরা বলি কাপ, এই যে কাপের মতো চিহ্ন দেখছো, এই জন্য এটাকে কাপ বলি, এ কাপ বি। আর এই ছেদ সেটকে আমরা বলি ক্যাপ, এ ক্যাপ বি। ক্যাপ কেন? টুপির মতো, টুপি যেমন উল্টানো থাকে এই জন্য। এবং এই নাম দুইটার একটা সুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে দেখো, একই উপাদান যদি থাকে তাহলে এই সংযোগ সেটের উপাদান থাকে বেশি, দেখছো, আর ছেদ সেটের উপাদান থাকে খুবই কম। তাহলে এই ক্যাপের মধ্যে পানি বেশি ধরে নাকি কাপের মধ্যে পানি বেশি ধরে? কাপের মধ্যে বেশি ধরে। ক্যাপের মধ্যে তো পানি ধরেই না, কারণ ক্যাপ উল্টাইলে কমে যায়। এই জন্য মনে রাখবা, যেটাতে বেশি উপাদান ধরে সেটা হচ্ছে এই যে কাপ, ইউনিয়ন। তোমরা ইউনিয়নও বুঝো, ইন্টারসেকশনও বুঝো, কিন্তু পরীক্ষা হলে গিয়া সাপোজ চিহ্নটা গোলায় ফেলছো যে কোনটা জানি। স্যার তো বলছিল একটাতে বেশি সব উপাদান নিতে হয়, একটাতে শুধু কমন উপাদান নিতে হয়। এখন এই যে চিহ্ন যে দিছে, এটা এটা কি এই কমনেরটা নাকি আহ সবগুলোরটা? আমার তো মনে পড়তেছে না। এই ঘটনা ঘটতে পারে পরীক্ষার হলে। এই ঘটনা ঘটলেই মনে পড়বা, স্যারে বলছিল যে না, কাপের মধ্যে পানি বেশি ধরে, যেটা এরকম কাপের মতো সেটাতে সবগুলা নিব, আর ভুল হবে না। ওকে, এবার এই অঙ্কটা আমরা দেখি। প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসছিল, সার্বিক সেটের মান দেওয়া আছে, এ সেটের মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। বলছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে আগে এ কমপ্লিমেন্ট বের করতে হবে, বি কমপ্লিমেন্ট বের করতে হবে, পরে ইউনিয়ন করায় দিতে হবে। তাহলে আগে এ কমপ্লিমেন্ট বের করি। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ। এই যে প্রাইম চিহ্নটা আছে না, এটা হচ্ছে পূরক সেটের চিহ্ন, কমপ্লিমেন্ট বলে আর কি ইংলিশে। আমরা এ প্রাইম বলি, তাহলে বুঝতে সহজ হবে তোমাদের। এ প্রাইম মানে ইউ থেকে এ বিয়োগ করে দিই। তাহলে এ প্রাইমের মান পেলাম 3, 5। বি প্রাইমের মান পেলাম ইউ মাইনাস বি, কত পাইলাম? 1, 3। তাহলে এই যে 3, 5 আর 1, 3 সংযোগ করাই দিব, আমরা বিয়ে করাই দিব আর কি। এই সংযোগ করাই দিব, সংযোগ করাই দিলে তো সংযোগ লিখতে হয়, মাইনাস লিখলাম কেন? এটা ভুল হয়েছে, টাইপিং মিস্টেক, একটা টাইপিং মিস্টেক। এটা হবে ইউনিয়ন চিহ্ন, ঠিক আছে। ওকে, এই টাইপিং মিস্টেকটা একটা এত কারেকশন করতে হবে, একটু বলে দিতে হবে। এটা আমরা একটু লাল করে রাখলাম, মনে থাকবে। ওকে, এনি কোশ্চেন? কিভাবে এটা 1, 3, 5 হইলো? বুঝো না এমন কেউ আছো? এই অঙ্কগুলো করার মানছি। ক্ষেত্রে তোমরা একটু তাড়াহুড়া করো না, একটু সাবধানে করো, স্লো করো, বুঝছো? অঙ্কগুলো সহজ, সবাই বুঝি, কিন্তু অনেকগুলো সংখ্যা তো, তাড়াহুড়া করতে গিয়ে আমরা ভুল করে ফেলি, একটা ডিজিট মিস হলেই সেটা অঙ্কটা শেষ। সার্বিক সেটের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে। আগের মতোই এ প্রাইমে বের করলাম, কত পাইলাম? 4, 5, 6। বি প্রাইম বের করলাম, কত পাইলাম? 1, 3, 5। এখন এই যে 4, 5, 6 আর 1, 3, 5 কে আমার কি করাই দিতে হবে? ছেদ করাই দিতে হবে, ইন্টারসেকশন করাই দিতে হবে, মানে কমন গুলা নিতে হবে। তাহলে অনলি 5 দেখতেছি আমি, দুইটার মধ্যেই আছে, তাহলে 5 হচ্ছে সেই আনসার। এনি কোশ্চেন? না, সবাই বুঝেছো তোমরা আশা করি। ওমা খলাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা আবুদুন, তাই না? সূরা বাকারা। দেখছো, আমি একবার শুনা, দুইবার শুনে আমি কিন্তু মুখস্থ করে ফেলছি। তোমরা কি পারবা বলতে? এ সেটের উপাদান দেওয়া আছে 1, 3, 5, সরি 1, 2, 3। বি সেটের উপাদান দেওয়া হচ্ছে ফাঁকা সেট, ইউনিয়ন কত? ইউনিয়ন করাই দিলে ফাঁকা সেটের সঙ্গে 1, 2, 3 কে ইউনিয়ন করাই দিব, মানে 1, 2, 3 টিকে থাকবে। থাকলো ক নাম্বার? এটা বলে বিসিএস এ আসছে কিরে ভাই? এর চেয়ে প্রাইমারি অঙ্ক বলে কঠিন ছিল। বিসিএস এত সহজ কেন আসে? এত সহজ কে, এত স্বাদ কে? কারণ হচ্ছে এগুলো 35তম আগে
35তম আগের বিসিএস কে আমরা বিসিএস বলি না, এগুলো হচ্ছে প্রাইমারি চেয়ে সহজ। ওকে, এ সাজ দ্যাট, এ হবে এমন একটা উপাদান সেট যেন যার উপাদান এক্স হবে এবং এক্স হবে কেমন পূর্ণ সংখ্যা এবং তার বর্গ হইতে হবে 25-এর চেয়ে ছোট। তাহলে 25 কার বর্গ? 5-এর বর্গ। তাহলে 5-এর চেয়ে ছোট সংখ্যাগুলাই হবে আমার এ সেটের উপাদান, মানে 1 2 3 4। এ হচ্ছে 1 2 3 4, বুঝলাম? হ্যাঁ বুঝলাম, A 1 2 3 4 আমরা বুঝলাম। আবার কি বলছি, বি হবে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর স্কোয়ার হবে 25-এর চেয়ে ছোট। 25-এর চেয়ে ছোট কারা কারা? 4 3 2 1। এখানে মৌলিক সংখ্যা কে কে? 2 আর 3। এক মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2 থেকে। তাহলে বি পাইলাম আমরা 2 আর 3। এনি কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে বলবা, পরেরটাতে চলে যাওয়ার আগে বলবা, আমাকে থামায় বলবা। সি হচ্ছে আরেকটা সেট, কেমন? এক্স সাজ দ্যাট মৌলিক সংখ্যা হইতে হবে আবার 25 সমান হইতে হবে, তো 5ই তো হবে। এক্স এর স্কোয়ার 25 হইলে এক্স এর মান তো 5। এখানে তো মৌলিক আর অমৌলিক বেমৌলিক দেওয়ার দরকার ছিল না, ডাইরেক্ট এক্স স্কোয়ার 25 হইলে এক্স এর মান 5 দিলাম, পাইলাম সি এক্স এর মান 5। কি বের করতে হবে? এ বি সি তিনটার মধ্যে কমন আছে এমন কোন উপাদান। তাহলে সি এর মধ্যে আছে 5, বি এর মধ্যে 2 3, এখানে তো শর্ত লঙ্ঘন হয়ে গেছে, কমন পড়ে নাই। এ আর দেখারই দরকার নাই, এই দুইটার মধ্যে কমন পড়ে নাই মানে কোনো উপাদান নাই। তিনটার মধ্যে আছে এমন কোনো উপাদান নাই, ফাঁকা সেট আনসার। এর মধ্যে যদি 5 থাকতো তবুও আনসার ফাঁকা সেটই হইতো, কেন? কারণ বি এর মধ্যে নাই, আনসার ফাঁকা সেট। অঙ্কটা একটু বড়, এই দেখো 36তম বিসিএস রিসেন্ট অঙ্ক, এই জন্য একটু বড়। বলো, বুঝো নাই কি অঙ্কটা? কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোশ্চেন? নো কোশ্চেন। বলছে এ এর মান 5 15 20 30, বি এর মান 5 15 20, তাহলে 5 15 20 হচ্ছে আমার ছেদ সেট। এত 7 কে, কারণ 33তম, ওই বিফোর 35। পি হচ্ছে 2 এর চেয়ে বড় আর 6 এর সমান অথবা 6 এর চেয়ে ছোট, বুঝলাম। তাহলে কারা কারা? 2 এর চেয়ে বড় হচ্ছে 3 3 4 5 6। হ্যাঁ 3 4 5 6 মিলছে। পি এর মান। কিউর মানটা কেমন হইতে হবে? এক্স সাজ দ্যাট এন, মানে পূর্ণ স্বাভাবিক সংখ্যা হইতে হবে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এক্স হবে জোড় সংখ্যা, আচ্ছা বুঝলাম, জোড় সংখ্যা 2 4 6 8 10 এগুলা। এবং কি বলছে? এক্স হবে 8-এর সমান অথবা ছোট, মানে 10 নেওয়া যাবে না, 2 4 6 8। এই তো 2 4 6 8 কিউ। হ্যাঁ 2 4 6 8। এরপরে কি বলছে? ইন্টারসেক্ট করাই দিব। ইন্টারসেক্ট করাই দেই। এই 3 4 5 6 আর 2 4 6 8 কমন কি কি আছে? 4 আছে কমন, আর কি আছে? 6 আছে কমন, তাহলে 4 আর 6 আনসার। এত 7 কে। আচ্ছা, এ হচ্ছে কি 7 থেকে 11 পর্যন্ত, আমি আমি শর্ট করে করতেছি, এগুলো হোমওয়ার্ক। 7 8 9 10 ঠিকই আছে। আর বি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি আনলিমিটেড, কোন পর্যন্ত বলে নাই দেখো। বি হচ্ছে মৌলিক সংখ্যার সেট, কিন্তু ক্লু দেয় নাই কত পর্যন্ত, তার মানে আনলিমিটেড, ইনফিনিটি পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন বলছে বিয়ে করাই দিতে, তো বিয়ে করাই দিই। এই 7 8 9 10 এর সাথে আনলিমিটেড সেট, এটার মধ্যে বিয়ে করাই দিই। কমন কে কে আছে? 7 আছে দুইটার মধ্যেই, হ্যাঁ আছে। 8 নাই 9 নাই 10 নাই। 8 9 10 আমি খুঁজিই নাই, কারণ কি 8 9 10 তো নিজের মৌলিক সংখ্যাই না। তাহলে তো বি সেটের মধ্যে 8 9 10 থাকবেই না। তাহলে অনলি 7ই হচ্ছে দুইটার মধ্যে আছে, তাহলে অনলি 7 লাকি 7। এ ও বি যদি যে কোনো দুইটা সেট হয়, যে কোনো দুইটা সেট মানে উপাদান কি আছে আমার জানার দরকার নাই, বিভিন্ন রকম উপাদান থাকতে পারে। যে কোনো দুইটা সেট যদি হয়, তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন বি এর মান কত হবে? এ মাইনাস বি হচ্ছে সেই উপাদান যাদের মধ্যে বি এর উপাদান নাই, এর উপাদান আছে, মানে বি এর কিছু কোনো কিছু এই সেটের মধ্যে নাই। এটার সঙ্গে যখন আমরা বি কে ইন্টারসেক্ট করাই দিব, তখন কমন পড়বে কি? কোনো কিছু আছে। কমন পড়বে না, কারণ এখানে আছে সব বি আর এখানে আছে সব বি ছাড়া অন্য কিছু। তাহলে অন্য কিছুর সাথে যদি বি কে আমরা ইন্টারসেক্ট করাই, তাহলে তো কিছুই কমন পড়বে না, তাই নয় কি? তাহলে এটা ফাঁকা সেট হবে আনসার। তাহলে এটা আনসারটা যে গ হবে, এটা কিন্তু বুদ্ধি করে তোমাদেরকে বলতে হবে, বুঝতে পারছো? তো তোমাদেরকে
বুদ্ধি করে বলতে হবে। আচ্ছা, 47তম বিসিএস, ও মায়া মায়া গো, সবচেয়ে কঠিন বলে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন। 47তম বিসিএস এর কোশ্চেন দেখে বলে পোলাপান বিসিএস পড়ালেখা ছেড়ে দিছে। তোমরা জানো যেখানে বিসিএস অ্যাপ্লাই হতো 3 লাখ, 4 লাখ, 4 লাখ, 4.5 লাখ, এবার 50তম বিসিএস এ অ্যাপ্লাই হয়েছে বলে, সার্কুলার অ্যাপ্লিকেশন করছে বলে 3 লাখের কম, 2.5 লাখের মতো। জানো তোমরা, শুনছো ঘটনা? কেন হয়েছে এই ঘটনাটা? কেন ঘটেছে? এখানে স্যার 47-এর একটা ট্রমা আছে, হ্যাঁ, আর 47-এর কোশ্চেনটা দেখে সময় পোলাপান কম। ট্রমাটাইজড হয়ে গেছে। আরে ভাই, 47-এর কোশ্চেন টাফ হয়েছে বলে 48ও টাফ হবে কোনো গ্যারান্টি আছে? 48 তো কঠিন হইতে ইজি হইতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোশ্চেন কঠিন হতে কি ব্রিলিয়েন্টরা চান্স পাইছে? আর কোশ্চেন ইজি হইলে কি দুর্বলরা চান্স পাই যেত ব্রিলিয়েন্টদের টপকে? না, কোশ্চেন কঠিন হতে যারা চান্স পাইছে ইজি হইলো তারাই চান্স পাইতো, ঠিক কি না? তাহলে কোশ্চেন হার্ড দেখা পড়ালেখা ছেড়ে দেওয়ার মানে কি আছে? কি রে ভাই, পোলাপান হইলো গাধা। যারা পড়ালেখা ছেড়ে দিছে তারা কারা জানো? যারা জীবনে বিসিএস হওয়ার যোগ্যতা রাখে না, তারা পড়ালেখা ছেড়ে দিছে। যারা বিসিএস হওয়ার যোগ্যতা রাখে তারা কিন্তু কেউ পড়ালেখা ছাড়ে নাই। 2.5 লাখ অ্যাপ্লাই করছে, ক্যাডার হবে কারা? 2,000, চাকরি হবে কারা নন ক্যাডার সহ? 7-8 হাজার। তার মানে যারা এই প্রথম 7-8 হাজার, তারা কিন্তু কেউ চাকরি ছাড়ে নাই, কেউ হতাশ হয় নাই। হতাশ অ্যাপ্লাই করে নাই কারা কারা? ওই যে যারা জীবনে বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা করে নাই, তারা হুদাই অ্যাপ্লাই করতো আগে শখে, তারা ছেড়ে দিছে। আরেকটা কারণ আছে কমার, বেতন তো বাড়ে নাই, বেতন তো কমে গেছে। এই জন্য পাবলিক এখন বিসিএস আর দেয় না। 34,000 টাকা বেতনে চাকরি করব, প্রাইভেট সেক্টরে এর চেয়ে বেশি বেতনে জয়েন করার সুযোগ আছে, তাহলে বিসিএস দিব কেন? বিসিএস জয়েন করবো কেন? এই জন্য অনেকে আবার জয়েন করতেছে না। বুঝতে পারছো? ঘটনা হচ্ছে এটা। আবার আর যদি পে স্কেল দেয় না, নতুন সরকার তাছাড়া এসে স্যার যদি এদের পে স্কেল সময়ও দেয়। কম, হ্যাঁ, বলো। মানে সময়ও কম পাইছে। সময় কম পাইছে এটা একটা ফ্যাক্টর, হ্যাঁ। কিন্তু সময় কম পাইলে কি, সময় কম পাইছে মানে কি? সময় কম পাইছে মানে কি? আহ, যারা 4 বছর ধরে পড়তেছে তারা কি সময় পাইতেছে না? নতুন যারা নিউ কামার তারা অ্যাপ্লাই করে নাই, ঘটনা হচ্ছে এটা। সময় কম দেওয়ার কারণে যারা নিউ কামার তারা অ্যাপ্লাই করেনি। যেটা এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা 48 51তম দিকে থাকবে না। দেখবে 51তমতে অ্যাপ্লিকেশন বেশি পড়বে, কারণ 51তম সময় আমার বিশ্বাস একটু পলিটিক্যাল স্ট্যাবিলিটিও আসবে, পরীক্ষাগুলো নিয়মিত হবে, এবং পোলাপান এখন থেকে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে না, বিসিএস দিতে হইলে সার্কুলার দেওয়ার পরে পড়াশোনা শুরু করব ওই দিন নাই, আমাকে আগে থেকেই পড়া শুরু করতে হবে। অভ্যাস তৈরি হয়ে যাবে ছাত্রদের মধ্যে। ওকে, কোথায় ছিলাম আমরা? 9 নম্বর অঙ্ক, 47তম, ও মায়া মায়া গো, হোমওয়ার্ক তোমরা নিজেরা পারবা, এই যে অঙ্ক এটা, তা বলে দিই। এক্স হবে কেমন স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 এগুলা। টু এর চেয়ে বড় মানে 3 থেকে শুরু হবে, 3 4 5 6। এই কাউন্ট রিপিট হয়েছে নাকি? এটা দেখো তো, একটা অঙ্ক করাইলাম এরকম সেম। এটা কোন অঙ্ক? কিরে, এটা তো আমার শীট থেকে হুবহু কমন পড়ে গেছে। এই অঙ্কটা এটা সেম না? 6 নম্বর অঙ্কটা, 4 জি 6 আনসার। এটা 4 6 আনসার। এটা কোন নম্বরে কি 2 3 না, কোন নম্বরে ছিল 6 আনসার। 5 6 ফাঁকা সেট। না, আনসার তো সেম না, অপশন গুলো তো সেম না, অপশন গুলো আলাদা আলাদা। অপশন গুলো আলাদা আলাদা দিছে কিন্তু অঙ্কটা সেম দিছে। তার মানে দেখো, এই অঙ্কটা যে দিছে তারা 47তম বিসিএস, এটা কিন্তু এরা হুবহু আমার শীট থেকে কপি করে দিছে। না, আমার শীট থেকে কপি করে দেয় নাই, তারা হয়তো অন্য কোনো জায়গা থেকে কপি করে দিছে। এটা যে কোথায় আসছে এটা তো বুঝতেছি না। অন্যান্য গুলো তো সব জায়গায় লেখা আছে, সহকারী পরিকল্পনা, বা অন্যগুলা বিসিএস এ, তবে অন্যগুলা প্রাইমারিতে আসছে। কিন্তু এই অঙ্কটা যে আগে কোথায় আসছিল এটা তো বুঝতেছি না, আমি নিজেও বুঝতেছি না। এটা অবশ্যই কোনো না কোনো পরীক্ষা আসছে যেখান থেকে আমি আনছি, হয়তো কোন একটা চাকরি নিয়োগ পরীক্ষা এটা আসছে আগে, এখান থেকে হুবহু কপি করে অঙ্কটা দিয়ে দিছে।
তাহলে তুমি এটাকে কঠিন কোশ্চেন বলবা? যে কঠিন কোশ্চেন, ওই মেয়েরা কথা অনেক। পরের অঙ্কে চলে যাই। 48তম তো সেম টাইপের অঙ্ক আসছে, দেখছো? সবগুলো বিশেষ সেটের অঙ্ক আসছে। কি বলছে? ইউর মান দেওয়া আছে, বুঝলাম, 1 থেকে 10 পর্যন্ত। পি এর মান দেওয়া আছে 1 to 5। কিউর মান দেওয়া আছে 6 7। হইলে পি ইন্টারসেকশন কিউ প্রাইম। কিউ প্রাইম কি? ওই 6 7 বাদ দিয়ে বাকি সবগুলা। এই ইউর মধ্যে যা আছে 6 7 বাদ দিয়ে বাকি 1 থেকে 5 পর্যন্ত, পরে 8 9 10। তাহলে কিউ প্রাইমের মান হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এবং 8 9 10 এগুলা, ঠিক আছে? তাহলে পি এর সাথে যদি বিয়ে করাই দেই, তাহলে পি এর মান ছিল 1 to 3, সরি 1 to 5। এই 1 to 5 এর মধ্যে কোনটা কোনটা কমন? 1 কমন আছে, 1 নিলাম, 1। 2 কি আছে? হ্যাঁ আছে, নিলাম 2। 5 কি আছে? হ্যাঁ আছে, নিলাম 5। আর তো কিছু নেওয়ার সুযোগ নাই। তাহলে এই তিনটে অ্যান্সার। তাহলে এটা পি এর সমান, এই 1 to 5। এই পি ইন্টারসেকশন কিউ প্রাইমের মানটা হচ্ছে এই পি এর সমান হয়ে গেছে। পি এর সমান 1 to 5। তাহলে পি আনসার, ক নাম্বার আনসার? কে বুঝো নাই? বুঝছি। আচ্ছা, এবার আমরা কিছু সূত্র শিখি। বিনিময় সূত্র। এই এ ইউনিয়ন বি আর বি ইউনিয়নে একই জিনিস। এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশনে একই জিনিস। এটা সত্য। নিচে বলতে পারেন এ ইন্টারসেকশন বি হলে নিচের কোনটা সত্য বা সত্য নয়। তোমরা চিনিয়ে রাখার জন্য এই সূত্রগুলো মনে রাখবা, এক নজর দেখে রাখবা, যদিও সহজ এগুলা, সবাই জানে এগুলা। সংযোগ সূত্র। এই বি ইউনিয়ন সি এর সাথে যদি এ কে ইউনিয়ন করি, এটা যে কথা, আগে এ আর বি রে বিয়ে করায় পরে পরে সি রে বিয়ে করানো, একই কথা। আচ্ছা, আবার এই ইন্টারসেকশনের ক্ষেত্রেও এটা একই কথা, সত্য দুইটাই। ঠিক আছে। বন্টন সূত্র। কিন্তু দেখো, ইউনিয়নের ক্ষেত্রে আমার আগে পরে করানো একই কথা, কিন্তু যখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, একটা থাকবে ইন্টারসেকশন, একটা থাকবে ইউনিয়ন, তখন কিন্তু আলাদা আলাদা করে দুইটা করাইতে হবে। মনে করো বি আর সি দুই বোন, এদেরকে বিয়ে করছে এ একসাথে, না একসাথে বিয়ে করতে পারবে না। আচ্ছা করছে, মনে করো একসাথে, বাম পক্ষে করেই ফেলছে এক সময়, মানে একসাথে যদি বিয়ে করেই ফেলে, তাহলে পরে কি করতে হবে? আগে বিয়ের সাথে আলাদা করে বিয়ে করানো এবং পরে সি এর সাথে বিয়ে করানো, একই কথা, দুটোই বলে সমান। ঠিক আছে, মেনে নিলাম সমান। তার মানে এক কাজী দিয়া এক রেজিস্ট্রেশনে দুই বোনের সাথে একে বিয়ে করাই দেওয়া যে কথা, আলাদা আলাদা কাজী দিয়ে একদিন এর সাথে বিয়ে বি বোনের বিয়ে করানো, পরে আরেকবার এর সাথে সি বোনের বিয়ে করানো, একই বলে কথা। ঠিক আছে, মানলাম। একই রকম ঘটনা এই ইন্টারসেকশন ইউনিয়নের ক্ষেত্রেও প্রযোজ্য। ওকে, তার মানে আমরা বুঝলাম যে চিহ্ন চেঞ্জ না হইলে তিনটা উপাদান, জাস্ট ব্র্যাকেট চেঞ্জ হবে, তিনটাই থাকবে, যেটাকে সংযোগ সূত্র বলা হচ্ছে। কিন্তু বন্টন সূত্র কখন প্রয়োগ হবে? যখন আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, তখন আলাদা আলাদা ভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ডান পক্ষে। ঠিক আছে, ওকে। অভেদ সূত্র মানে ইউনিভার্সাল ইকুয়াল। অভেদ মানে কি? ইউনিভার্সাল ইকুয়াল। এ এবং ফাঁকা সেটের ইউনিয়ন এই হবে। হ্যাঁ, এটা বোঝার কিছু নাই। এর উপাদান গুলা কল্পনা করো, এর উপাদান 1 to 3। 1 to 3 সাথে ফাঁকা সেট ইউনিয়ন করলে তো 1 to 3 থাকবে। ওকে। এ ইন্টারসেকশন ফাঁকা সেট, ফাঁকা সেটের সাথে পৃথিবীর যে কোনো সংখ্যাকে ইন্টারসেকশন করাইলে ফাঁকা সেটই থাকবে, কারণ ফাঁকা সেটের ভিতরে কোনো উপাদান নাই। কারণ আমি যখন কমন উপাদান খুঁজতে যাব, তখন তো কোনো কমন উপাদান পাবো না, কারণ ফাঁকা সেটের ভিতরে তো কিছু নাই। এর কিছু নাই আনসার। আমাকে শোনা যাচ্ছে না? কঠিন মনে হচ্ছে তোমাদের? এ ইউনিয়ন ইউ, ঠিক আছে। এটার মান হবে ইউ, কারণ কি? ইউনিয়ন চিহ্ন আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। ইউনিয়ন দিয়ে যে সূত্রগুলো তৈরি করা হবে, এ বলো আর ফাঁকা সেট বলো আর ইউনিয়ন, ইউনিভার্সাল সেট ইউ বলো, ইউনিয়ন চিহ্ন থাকলেই বুঝবা আনসার হবে বড়টা, আর ইন্টারসেকশন ছোট চিহ্ন থাকলেই বুঝবা আনসার হবে ছোটটা। কারণ আমি একটু আগে বলছিলাম ইন্টারসেকশন মানে হচ্ছে ক্যাপ চিহ্ন, ক্যাপ চিহ্নের মধ্যে মালামাল কম ধরে, আর কাপ চিহ্নে পানি বেশি ধরে। তাহলে দেখো এখানে দেখো, এ ইউনিয়ন ইউ বড় কোনটা? ইউনিয়ন চিহ্ন খুঁজতেই বড়টা, বড় কোনটা, এ নাকি ইউ? এ নাকি ফাঁকা সেট?
এ বড়, এই জন্য এ আনসার। আবার ইন্টারসেকশন চিহ্ন দেখলে তুমি খুঁজবা ছোট কোনটা। আচ্ছা, এ আর ফাঁকা সেটের মধ্যে ছোট কোনটা, ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটই আনসার। এ আর ইউ আছে চিহ্ন কি ইউনিভার্সাল না ইউনিয়ন, ইউনিয়ন চিহ্ন দেখলে বড়টা খুঁজবা, তাহলে এ আর ইউর মধ্যে বড় কে, ইউ বড়, তাহলে ইউ আনসার। এ আর ইউ চিহ্ন কি আছে, ইন্টারসেকশন, ছোট কে, এ, তাহলে এই আনসার, ছোটটা আনসার। এই চারটা মনে রাখা শর্টকাট টেকনিক, কে কে বুঝো নাই? কে বুঝছো? বুঝছি স্যার। ওকে। পূরক সূত্র মানে ওই যে প্রাইমের চিহ্ন, আচ্ছা তোমরা এগুলো দেখে নিও, হ্যাঁ আমি সবগুলো বললাম না। এই সূত্রটা 8 নাম্বার সূত্রটা হচ্ছে তোমার অঙ্ক করার দিকে কাজে লাগবে। নাম্বার অফ এন মানে নাম্বার, নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে, যে কয়টা উপাদান থাকবে সেটা কিভাবে বের করা যাবে। আলাদাভাবে এ এর উপাদান কয়টা আছে তার সাথে যোগ করব, আলাদাভাবে বি এর উপাদান কয়টা আছে তার থেকে বিয়োগ করব এ ইন্টারসেকশন বি এর উপাদান কয়টা আছে। এই সূত্রটা তোমাদের একটু পরে ভ্যান চিত্রের অঙ্ক করে দিকে কাজে লাগবে, জন্য এটা তোমরা শিখে রাখো 8 নাম্বার অঙ্ক, ঠিক আছে? ওকে, বাকিগুলো তোমরা দেখে নিও। ভ্যান চিত্র বলছে কোন একটা সেটের একাধিক উপসেটের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট সময় অনেক সময় জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয়। জ্যামিতিক চিত্র কেমন থাকতে হয় কি, একটা আয়তক্ষেত্র থাকতে হয়, এই আয়তক্ষেত্র দ্বারা সবসময় সার্বিক সেট ইউ কে প্রকাশ করা হয়। এই যে আয়তক্ষেত্রটা দেখতেছো ডান পাশে ভেনচিত্রে, এটা অ্যাকচুয়ালি সার্বিক সেট ইউ। আচ্ছা, এর ভিতরে আলাদা আলাদা বৃত্ত দিয়ে আলাদা আলাদা সেট কে প্রকাশ করা হয়, যেমন মনে করো এ, নীল রঙের যে সেটটা সেটা হচ্ছে এ। উপাদান কে বলতো, এ সেটের উপাদান কি, চিহ্ন দেখে বলতো, চিত্র দেখে বলতো। স্যার 1 2 3। 3 আচ্ছা, আবার বি হচ্ছে লাল সেট, তাহলে বি সেটের উপাদান কারা কারা 4 বলতো? 5 3 4 5 3 4 5। তাহলে এই দুইটা বৃত্তের মধ্যে কমন পড়ে গেছে কারা কারা? 3 স্যার। এই দুইটা বৃত্তের মধ্যে উভয়ের ভিতরে আছে যে, সে হচ্ছে 3। এই 3 হচ্ছে এ ইন্টারসেকশন বি। বুঝতে পারছো কিনা? আর যদি বলা হয় এ ইউনিয়ন বি, তাহলে কারে নিবা? এ ইউনিয়ন বি নিবা 1 2 3, 1 2 3 4 5। আবার বি উপাদান নিবা 3 4 5, সবগুলো নিতে হবে 1 2 3 4 5। তাহলে 1 2 3 লিখলাম এর গুলা, আবার 3 4 5 লিখলাম বি এর গুলা। তা আমি যখন দুইবার 3 লিখে ফেললাম তাহলে ভুল হয়ে গেল না? আমরা তো স্যার শেপের প্রথম দুইবার লেখা যাবে না তো, একবারই লিখতে হবে। একবারই তো লিখবো, কিন্তু কেন দুইবার লিখতেছি না এটাকে হিসাব করার জন্য একটা কাজ করতে হবে না। ধরো আমি যদি লিখি যে এ ইউনিয়ন বি, হ্যাঁ, আমি লিখলাম 1 2 3 ইউনিয়ন 3 4 5। তাইলে আমরা কি বলছিলাম যে এ ইউনিয়ন বি এর সূত্র কি ছিল, এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি কে মাইনাস করতে হইতো। কেন মাইনাস করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি। এই যে এ প্লাস বি মানে এ ইউনিয়ন বি, এটার মান কি বলতো, যদি যোগ করে দেই 1 2 3, আবার 3 4 5, কিন্তু এখানে তো ভুল হয়ে গেল। কিন্তু এই যে মাইনাস এ ইন্টারসেকশন বি আমরা যদি করি, অ্যাপ্লাই করি, মাইনাস যখন আমি এ ইন্টারসেকশন বি, আচ্ছা এ ইন্টারসেকশন বি কে কমন, কে কমন 3, 3 কে যখন আমরা মাইনাস করে দিব তখন কিন্তু একটা 3 নাই হয়ে যাবে, থাকবে কে 1 2, একটা 3 থাকবে, 4 5 থাকবে। এই আমরা পাইলাম এই ইউনিয়ন বি। বুঝতে পারছো যে এখন প্রশ্ন যদি করো কেউ যে স্যার মাইনাস এ ইন্টারসেকশন বি কেন করা হইলো আগের সূত্রে, এটা আমরা এই ভেনচিত্র থেকে আরো ইজিলি বুঝলাম, রিপিটেশন যেন না হয় এই জন্য মাইনাস করা হচ্ছে ইন্টারসেকশনের মানগুলো। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা একটু রিডিং করি কি বলছে দেখি।
এই তোমরা কি ক্লাস এনজয় করতেছো? ফাঁকিবাজি ক্লাস নিচ্ছি নাকি আমি? না স্যার, এনজয় করতেছি। ওকে, মাঝে মাঝে কথাবার্তা বললো। তোমরা যদি কম্পেয়ার করো আমার এই কোচিং এর সাথে, ধরো তুমি বাংলাদেশের টপ লেভেলের কোচিং যারা সবচেয়ে পপুলার, কনফিডেন্স, ওরাকল, অদিতি বা আরো অন্য কিছু, তার সঙ্গে যদি আমাদেরকে কম্পেয়ার করো, ইউ আর গেইনার। ঠিক আছে, তোমরা বেটার কিছু পাচ্ছ, কনফিডেন্টলি বলতে পারি। আচ্ছা, এগুলো আমি ব্যাখ্যা করে ফেলছি, বললাম না, অঙ্কে চলে যায় ডাইরেক্ট। বলছে 50 জন লোকের মধ্যে, মানে ইউনিয়ন 50 সেট, ইউনিয়ন ইউনিভার্সাল সেট হচ্ছে 50 জন, মোট 50 জন লোক ছিল। এদের মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে। বুঝলাম, 35 জন ইংরেজি বলতে পারে। শোনো, 35 জন ইংরেজি বলতে পারে মানে কিন্তু এটা বলে নাই যে 35 জন শুধু ইংরেজিই বলে, অন্য কোনো ভাষায় কথা বলে না, এটা কিন্তু বলে নাই। এই 35 জনের মধ্যে কিছু লোক আছে যারা শুধু ইংরেজি বলতে পারে, আবার কিছু লোক আছে যারা ইংরেজিও বলতে পারে, অন্য কিছুও বলতে পারে। কিন্তু অন্য কিছু বলতে পারক বা না পারক, ইংরেজি বলতে পারে কিনা এই প্রশ্নের উত্তর দিয়ে পাইছি 35 জন। টোটাল 50 জন ছিল, এর মধ্যে 35 জন ইংরেজি বলতে পারে। আচ্ছা, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই বলতে পারে। তাহলে দেখো, এই যে 35 জনের মধ্যে 25 জন হচ্ছে ইংরেজি ও বাংলা উভয়ই, তাহলে শুধু ইংরেজি বলতে পারে এরকম কয়জন? বলো। 10 জন স্যার। 10 জন। মানে এই যে উভয়ই যে বলতে পারে 25 জন, এই 25 জনকে বাদ দিলে বাকি যে 10 জন থাকে, 35 থেকে 25 জন বাদ দিলে বাকি 10 জন হচ্ছে শুধু ইংরেজি বলতে পারে। আচ্ছা, বুঝলাম। বলছে প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। মানে এই 50 জনের মধ্যে সার্বিক সেটের সবগুলোই বিবেচ্য। যদি বলতো যে 5 জন কোনো ভাষাই কথা বলতে পারে না, তাহলে 5 জন বাদ দিয়ে আমরা 45 নিয়ে কাজ করতাম। কিন্তু যেহেতু প্রত্যেকেই দুটি ভাষার কোনো একটা বলতে পারে বলছে, তাহলে আজকে আমরা 50 নিয়েই কাজ করব। বলছে বাংলায় কতজন কথা বলতে পারে। কারণ কেউ যদি ভাবো যে স্যার 35 জন তো ইংরেজি বলতে পারে, তাহলে 50 থেকে 35 বিয়োগ করলে তো 15 জন বাংলা বলতে পারে। নো, নো। কেন নো? কারণ এখানে তো বলে নাই যে শুধু বাংলা। শুধু বাংলা বলে নাই। যদি বলতো শুধু বাংলা কারা করে, তাইলে আনসার 15 জন হইতো, ওই বিয়োগ ফলটাই 15 জন হইতো। কিন্তু এই যে 25 জন ইংরেজি ও বাংলা উভয় বলতে পারে, হুম, তাহলে কিছু লোক আছে না যে 15 জন শুধু বাংলা বলতে পারে, আবার এই যে 35 জন যে ইংরেজি বলতে পারে, এর মধ্যে কিছু লোক, গুপ্ত লোক আছে যারা বাংলাও বলতে পারে, ইংরেজি বলতে পারে। তাহলে এখানেও তো কিছু বাংলা বলতে পারে এরকম লোক পাওয়া যাবে, তাই না? সুতরাং এই 50 থেকে 35 বিয়োগ করে দিলে আনসার হবে না। তাহলে কি করতে হবে, কি করতে হবে আমরা দেখি। এই অঙ্ক রিটেনে যদি আসে, তোমরা ফরম্যাট শিখে রাখো। কিভাবে লিখবা, এই যে আমি যেটা লিখছি এটা কিন্তু একদম পুরো রিটেনের ফরম্যাট। ঠিক আছে, কিভাবে লিখবা তোমরা? মোট লোক দেওয়া আছে, মোট লোক ইকুয়াল টু 50 জন, ইংরেজি বলতে পারে, নাম্বার অফ ই, ই কেন লিখলাম, ইংলিশ, ফার্স্ট ব্র্যাকেট দিবা, আর এই ছোট হাতের এন লিখবা। এই এন মানে হচ্ছে নাম্বার, মানে সংখ্যা বোঝাচ্ছে কতজন পারে। আর ই হচ্ছে বড় হাতের লিখবা, কারণ ইংলিশ সাবজেক্টের প্রথম নাম, প্রপার নাউন বড় হাতের হয়। আচ্ছা, তাহলে ইংলিশ বলতে পারে 35 জন, এটা দেওয়া আছে। উভয়ই বলতে পারে, এটার নাম কি? নাম্বার অফ ই ইন্টারসেকশন বি। উভয়ই বলতে পারে, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? নাম্বার অফ ই ইন্টারসেকশন বি, বি ফর বাংলা। এর নাম দিবা তোমরা এরকম, এই যে এরকম, নাম্বার অফ ই ইন্টারসেকশন বি এর মান কত? 25 জন। ফাইন। এখন বলছে শুধু ইংরেজি বলতে পারে মানে কি? শুধু ইংরেজি মানে কি? বাংলা বলতে পারে না এরকম কারা কারা? তাহলে এই যে এই টোটাল ইংরেজি থেকে যদি আমরা উভয়টাই বিয়োগ করে দেই, তাহলে পাওয়া যাবে শুধু ইংরেজি কারা।
10 জন। এই 10 জন হচ্ছে তারা যারা বাংলা বলতে পারে না। বুঝতে পারছো? ওই 35 জনের মধ্যে 25 জন যারা বাংলা ইংরেজি দুইটাই পারে। এই বাংলা পারে বাদ দিয়ে দিলে কি পাওয়া গেল? এখানে একটা বিকল্প স্যার কি থাকতে পারে না? একটা জিনিস, আমি অঙ্কের পেজ ধরার চেষ্টা করতেছি, অঙ্কটাকে ভুল ধরার চেষ্টা করতেছি। এটা তো আমরা বুঝলাম, বিয়োগ করে দিছি 40 জন। 35 থেকে এটা আমি শুরুতেই বলছি, অঙ্ক শুরু করার আগেই বলছি যে 35 জন যে ইংরেজি পারে, এদের মধ্যে থেকে কমনদেরকে বাদ দিলেই পাওয়া যাবে শুধু ইংরেজি কারা। 10 জন, 35 থেকে 25 বাদ দিলে 10 জন শুধু ইংরেজি পারে। শুধু ইংরেজি কথার অর্থই হচ্ছে বাংলা পারে না। তাহলে মোট 50 জন থেকে ওই 10 জন বাংলা পারে না, আর বিয়োগ করে দিলেই 40 জন হচ্ছে বাংলা বলতে পারে। এই যে এটা, অঙ্ক তো শেষ। বাংলা বলতে পারে কারা, মোট থেকে বাংলা বলতে পারে না বিয়োগ দিলেই পাওয়া যাবে বাংলা কারা বলতে পারে। 40 জন। কিন্তু আমি একটু অঙ্কটা ভুল ধরার চেষ্টা করতেছি। সাপোজ মনে করো ভেনচিত্রটা যদি আমরা একটু অন্যভাবে আঁকতাম। আমি যদি বলি এই যে 25 জন উভয়ই বলতে পারে, এই 25 জনের মধ্যে পুরোটাই আমি 35 থেকে বিয়োগ করব না, এরকম কোনো সুযোগ আছে কিনা? না, সুযোগ নাই। 25 পুরোটাই বিয়োগ করতে হবে, 35 থেকে 25ই বিয়োগ করতে হবে। কারণ উভয়ই বলতে পারে, তার মানে কি, এরা অবশ্যই ইংরেজি সেটের ভিতরেও আছে, বাংলা সেটের ভিতরেও আছে। সো আমি যদি 35 থেকে বিয়োগ করতে চাই, আমি এখানে 25 বিয়োগ না করে 20 জন বা 15 জন বিয়োগ যদি করি, তাহলে তো 5 জন বাড়তি রয়ে গেল। সেই 5 জন কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নাই। চিত্রের বাইরে তো যাওয়ার জায়গা নাই। তার মানে না, এটার সুযোগ নাই। এটা অঙ্ক ঠিক, এটাই একমাত্র পদ্ধতি, আর কোনো পদ্ধতি নাই শর্টকাট, অথবা এটার ভুল ধরার কোনো সুযোগ। ওকে, আমরা পরের অঙ্কটা দেখি। আচ্ছা, ভেনচিত্রটা দেখো তো তোমরা, বুঝছো কিনা দেখো তো। 35 জন, 50 জন, এই দেখো। এই যে প্রথমটা হচ্ছে দেওয়া আছে ইংরেজির সেট 35 জন, তাই না? এই 10 জন পড়ছে কমনের বাইরে, আর 25 জন পড়ছে কমনের ভিতরে, দেখছো? 10 জন আর 25 জন কমনের ভিতরে। আর এর বাইরে ওই 35-এর বাইরের যে বাকি 15 জন, এই 15 জন হচ্ছে শুধু বাংলার মধ্যে পড়ছে। তাহলে শুধু ইংরেজি পারে 10 জন, শুধু বাংলা পারে 15 জন, আর উভয়ই পারে 25 জন। একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। এই তিনটার যোগফল 50, কারণ মোট ছাত্র আছে 50। এনি কোশ্চেন? আচ্ছা। অথবা আমরা এই যে এখান থেকে 50 থেকে 10 বিয়োগ করছি না, আমরা যদি ভ্যানচিত্রের দিকে তাকাই তাহলে এই বিয়োগ করা লাগে না, আরো সহজে পাই। কেমনে পাই? দেখো, এই বাংলার বৃত্তটা কোনটা? এই যে বড় বি বৃত্তটা, এটা হচ্ছে বাংলার বৃত্ত। এই বৃত্তের ভিতরে কি কি আছে? 25 আর 15, 45, দেখছো? 40। আমরা দুই ভাবে অঙ্কটা করতে পারি। কে বুঝনি? সবাই বুঝছি। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে কি করছে? ইংরেজিতে পাশ করে 70%। আর 80% কি করছে? 80% কি করছে? অঙ্কে পাস। টাইপিং মিস্টেক হয়েছে, এটা বাংলা রেখে ফেলছি।
80% হচ্ছে, এটা লাল করে দেই টাইপিং মিস্টেক গুলো, অঙ্কে পাশ করে। বুঝলাম, ইংরেজিতে 70%, অঙ্কে 80%। তাহলে 70 আর 80 যোগ করলে 150%, 150% হয় কেমনি? তার মানে হচ্ছে কিছু ছাত্র আছে যারা ইংরেজিতেও পাশ করছে, অঙ্কেও পাশ করছে, কমন করে গেছে। আসলে মোট মোট 150% হবে না, মোট 100%। আচ্ছা, আর 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে ফেল করে মানে কি? কোনো বিষয়েই তারা পাশ করে নাই, এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করে। তার মানে 90% ছাত্র আছে যারা কোনো না কোনো বিষয়ে পাশ করে, রাইট? উভয় বিষয়ে ফেল করছে 90%, 10%। তাহলে 10% বাদ দিলে কি পাওয়া যাবে? কোনো না কোনো কোনো না কোনো বিষয়ে পাশ করে। আচ্ছা, যা যা দেওয়া আছে আমরা লিখি। বলছে যদি 144 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে, তাহলে মোট পরীক্ষার্থী সংখ্যা কত ছিল? তাহলে আমার আগে বের করতে হবে যে কোনো না কোনো বিষয়ে, উভয় বিষয়ে পাশ করে কত পার্সেন্ট, আগে পার্সেন্ট বের করতে হবে, পরে আমরা সংখ্যা বের করতে পারবো। তাহলে উভয় বিষয়ে পাশ করে কত পার্সেন্ট ছাত্র, এটা আমাকে বের করতে হবে এই তিনটা তথ্য থেকে। যে তিনটা তথ্য দেওয়া আছে এই তিনটা তথ্য থেকে আমাকে বের করতে হবে আগে যে উভয় বিষয়ে পাশ করে কত পার্সেন্ট। উভয় বিষয়ে ফেল করে পেয়ে গেছি, কিন্তু উভয় বিষয়ে পাশ করে এটা তো পাইনি, এটা বের করতে হবে। আচ্ছা, যা যা দেওয়া আছে আগে আমরা লিখি। দেওয়া আছে নাম্বার অফ ই ইংলিশ 70% লিখলাম, নাম্বার অফ ম্যাথ অঙ্কে পাশ করে 80% লিখলাম, উভয় বিষয়ে ফেল করে 10%। তাহলে এই 10% যদি 100% থেকে বিয়োগ করে দেই, তাহলে 90% কি? আর হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাশ করে। এখন কোনো না কোনো বিষয়ে পাশ করে এই জিনিসটাকে নাম্বার অফ ই ইউনিয়ন এম কেন লেখা হইলো? কারণ এই ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে অথবা, আর ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে এবং। যেমন যদি বলে নাম্বার অফ ই এবং এম, মানে হচ্ছে ইংলিশ এবং ম্যাথ উভয়টাতেই পাশ করে। উভয় মানে কি? কমন। এই জন্য এই ইন্টারসেকশন চিহ্ন মানে হচ্ছে এবং। আর এই যে এখানে যেটা ই ইউনিয়ন এম, ইউনিয়নের মানে হচ্ছে অথবা, মানে হচ্ছে ইংলিশে অথবা ম্যাথে যে কোনো একটাতেই যদি থাকে তাতেই আমরা নিব। মনে আছে সংযুক্ত সেট আর সেট সেট যখন পড়াইছিলাম তখন বলছিলাম না যে সংযুক্ত সেটের হইলে, সংযুক্ত সেটের বাংলায় হচ্ছে অথবা, যেটা আমি মার্ক করে রাখছি এখন। এই অথবা যখন থাকবে তখন আমরা কি করব? যে কোনো একটাতে থাকলেই আমরা নিব, ওই যে অথবা। আর এই ছেদ সেটে আমরা কি করব? উভয়টাতে থাকলেই আমরা নিব। এই জন্য কোনো না কোনো বিষয়ে পাশ করে মানেই হচ্ছে সংযোগ সেট। এটার মান কত পাইছি আমরা? 10 বিয়োগ করে 90%। ওকে, তো এখন তো সবই আমরা পেয়ে গেলাম। চান্দের আলো লাহান ফকফকা, এন ই এর মান জানি, এন এম এর মান জানি, এন ই ইউনিয়ন মি এর মান জানি। তাহলে ইন্টারসেকশন বি এর মান বের করা কোনো ব্যাপার হইলো? ডাইরেক্ট সূত্রই তো আমরা জানি এটা। মনে আছে 8 নম্বর সূত্র, একটু আগে মার্ক করে বলছিলাম যে একটু করে লাগবে, এই জন্য এটা শিখে রাখবো আলাদা করে। সেই সূত্র হচ্ছে এটা, নাম্বার অফ ই ইউনিয়ন এম এর মান হচ্ছে নাম্বার অফ ই, একটা আলাদা আলাদা ভাবে দুইটা যোগফল, মাইনাস করতে হবে ইন্টারসেকশন, এটার মান তো বের করতে বলছে। তাহলে এটাকে আমরা বামে নিয়ে গেলাম, আর এই যে যেটার মান দেওয়া আছে ইউনিয়নটাকে আমরা ডানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মান বসাই দিলাম। কি কি? নাম্বার অফ ই এর মান দেওয়া ছিল 70, নাম্বার অফ ম্যাথের পাস করছিল দেওয়া ছিল 80%, আর উভয় কোনো না কোনো বিষয়ে পাস করে দেওয়া ছিল 90%। এই দুইটা যোগ করে বিয়োগ করলে দাঁড়াইছে কত? 60% হচ্ছে কি উভয় বিষয়ে পাশ করে। এখন উভয় বিষয়ে পাশ করে দেওয়া আছে 144 জন, মানে এই 60%ই হচ্ছে 144 জন। তাহলে 60% যদি 144 জন হয়, ঐকিক নিয়ম অনুযায়ী 1% হবে 60 দিয়ে ভাগ, আর 100% হবে 100 দিয়ে গুণ। এই হচ্ছে আমার অঙ্কের আনসার। কারো কোনো প্রশ্ন আছে? চিত্রটা একটু দেখো।
চিত্রটা বোঝো নাই কে? দেখো, এই যে এম এর বৃত্ত হচ্ছে 80%। আর এই যে আমার মাউসটা কি দেখা যাচ্ছে, আমি যে ঘোরাচ্ছি মাউসটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো ইংলিশের বৃত্তে দেওয়া আছে, দেখো 70%, ওই যে 70% ইংলিশে পাস করছে বলছিল। ইংলিশের বৃত্তে 70%, এই বৃত্তটা হচ্ছে 70%-এর বৃত্ত। আর এই যে ম্যাথের বৃত্তটা, এটা হচ্ছে 80%-এর বৃত্ত। আর মাঝখানে কমন পড়ে গেছে কারা? 60%, যেটা আমরা বের করছি, উভয় উভয় বিষয়ে পাস করে। কমন পড়ে গেছে হচ্ছে 60%। পরে বলছে এই পুরাটা মিলে, এই যে মোটা করে একটা মেজেন্টা কালারের যে একটা আছে না বৃত্তটা, ডিম্বাকৃতির, এটা হচ্ছে ইউনিয়ন, মানে কোনো না কোনো বিষয়ে পাস করে। এটা হচ্ছে এটা ওইটা, ঠিক আছে? এটা হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাস করে। তো এটার মান দেওয়া আছে 90%, এটা মেজেন্টা কালার দিয়ে লিখছি 90%। আচ্ছা, এখন যদি আমাকে বলতো শুধু ইংরেজিতে পাস করে কয় পার্সেন্ট, তাহলে কেমনে বের করতাম? শুধু ইংরেজি, মানে বাংলায় পাস করে নাই, অঙ্কে পাস করে নাই, শুধু ইংরেজিতে পাস করছে, কত পার্সেন্ট কেমনে বের করতাম? শুধু ইংরেজি জায়গাটা কোনটা? সবুজ কালিতে মার্ক করি আমরা। শুধু ইংরেজি, এই যে এটা, তাই না? শুধু ইংরেজি এটা না? জি এটা আমরা লিখে দিচ্ছি, শুধু ইংরেজি। কি হবে বলতো? এই ইংরেজির ফুল বৃত্ত থেকে, ইংরেজির ফুল বৃত্ত থেকে 60% বিয়োগ করে দিলে হবে না? ইংরেজির ফুল বৃত্তের মান কত? 70। 70 মাইনাস নাম্বার অফ কমন, নাম্বার অফ বোথ, নাম্বার অফ ইংলিশ ইন্টারসেকশন ম্যাথ, এটাই নিয়ম। তাহলে কত? 70 থেকে আমরা বিয়োগ করে দিব 60, মানে 10%। আবার একইভাবে যদি বলতো যে শুধু ম্যাথ, কত পার্সেন্ট খুঁজে বের করবে আমরা? পারতাম না আমরা? নাম্বার অফ ম্যাথ থেকে বিয়োগ করতাম কি? নাম্বার অফ কমন। নাম্বার অফ ম্যাথ কত? 80% দেওয়া ছিল, এর থেকে বিয়োগ করে দিলাম 60%। 20% হচ্ছে শুধু ম্যাথে পাস করে। তাহলে এই ভেনচিত্রের সবগুলো আমাদের কমন। টোটাল ইংলিশে পাস করছে দেওয়া আছে, ম্যাথে পাস করছে দেওয়া আছে, শুধু ইংলিশেও বের করে ফেলছি আমরা, শুধু গণিতে পাস করে বের করে ফেলছি আমরা, ওই বিষয়ে পাস করে এটা বের করে ফেলছি, কোনো না কোনো বিষয়ে পাস করে এটাও দেওয়া আছে, অথবা আবার শুধু ইংরেজি শুধু গণিত আমরা বের করে ফেলছি। তার মানে এই ভেনচিত্রের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের ক্লিয়ার। আর একদম বাইরে, এই বৃত্তের বাইরে আছে, দেখো 90% যেহেতু পাস করছে, এই বৃত্তের বাইরে আছে 10%, এটা এটা আমরা বের করে ফেলছি। ওই যে প্রথম অঙ্কে বলছিলাম না, যে সার্বিক বলা ছিল যে 50 জন ছাত্রের মধ্যে সবাই কোনো না কোনো বিষয়ে পাশ করে, মানে 50 নিয়ে আমরা কাজ করছিলাম। কিন্তু আজকে এই অঙ্কে কিন্তু আমরা 50 নিয়ে কাজ করিনি, আমরা 90 নিয়ে কাজ করছি, কারণ 10 জন আগেই বাউট, 10 জন আগেই ফেল করে ফেলছে, ঠিক আছে? বৃত্তের বাইরে তো এই 10 জন। আচ্ছা, নতুন টপিক, কার্তেসীয় গুণজ সেট। একটু ফাস্ট যাবো, হ্যাঁ, সময় যেহেতু শেষ। গুণজ সেট মানে কি? আমরা গুণ করি না ব্র্যাকেটে, আমরা ওই যে বীজগণিতে গুণ করছিলাম না, মনে করো এই সাপোজ এ প্লাস বি ইন্টু 3 + y, কি হবে? এ দিয়ে আগে 3 কে গুণ করতে হবে, হবে কি 3a, প্লাস এ দিয়ে ওয়াই কে গুণ করতে হবে প্লাস এ ওয়াই, প্লাস বি দিয়ে 3 কে গুণ করতে হবে b3, প্লাস বি দিয়ে ওয়াই কে গুণ করতে হবে প্লাস ওয়াই বি। এরকম ছিল না?
এই গুণজ সেটটা হলো এইটাই actually। কি করছে, সাপোজ এ যদি এক্স ওয়াই হয় আর বি যদি 1 2 হয়, তাইলে এ আর বি কে ক্রস করলে চিহ্ন হচ্ছে গুণজ সেটের চিহ্ন হলো মাঝখানে ক্রস, মাঝখানে ক্রস দিব। দিলে কি হবে, উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। পাওয়ার সেটের সাথে গুণজ সেটের পার্থক্য কি বলো? পাওয়ার সেটের ভিতরে বাইরে দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ভিতরেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো সেটকে আলাদা আলাদা করে লিখতে হয়। কিন্তু গুণজ সেটের ভিতরে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় ঠিকই, কিন্তু ভিতরে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে দিতে হয় ফার্স্ট ব্র্যাকেট। কে বুঝো নাই? কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা আগে যাই। গুণজ সেট থেকে কোনো প্রশ্ন আসে নাই? আচ্ছা, সেট ফাংশন থেকে কোশ্চেন আসে, ফাংশনের অঙ্ক আমরা করি। দুটো চলক এক্স এবং ওয়াই এর মধ্যে এমন কোনো সম্পর্ক যদি থাকে যে এক্স এর যে কোনো একটা মানের জন্য, শূন্য না, এটা জন্য হবে, টাইপিং মিস্টেক হয়েছে, জন্য ওয়াই এর একটা এবং কেবলমাত্র একটা মানই পাওয়া যাবে, তাহলে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। তো এই জিনিসটা সংজ্ঞাটা কঠিন, আমি সহজভাবে তোমাদের বলে দিই। ওয়াই কে যদি এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে সেটাকে এক্স এর ফাংশন বলা হয়। যেমন যদি বলা হয় ওয়াই সমান সমান, এখানে এফ এক্স না থাকা যদি থাকতো ওয়াই সমান সমান এক্স কি মাইনাস 2x, তাইলে আমরা বলতাম যে এই ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন। মানে এক কথায় এটাকে একটা রাশি বলা হয়। ফাংশন মানে রাশি প্রকাশ করা, রাশি রাশি আকারে প্রকাশ করা, একটা রাশি দিয়ে আরেকটা রাশিকে প্রকাশ করাকে ফাংশন বলে। আচ্ছা, এবার ওয়াই বাদ দিয়ে দেই, ওয়াই ভুলে গিয়ে আমাদের দেখো প্রত্যেকটা অঙ্কে ওয়াই আসে নাই, সবগুলোতে এফ লেখা, ফাংশন অফ এক্স লেখা। তার মানে হচ্ছে যে এক্স এর রাশি, এই এফ এক্স মানে এক্স এর রাশিটা হলো এমন, এফ এক্স মানে এক্স এর রাশি, মানে এক্স কে কিভাবে প্রকাশ করা হচ্ছে, কিভাবে, এক্স কিউব মাইনাস 2x প্লাস 10। এখন এই অঙ্কে এফ এর ভিতরে এক্স না দিয়ে যদি বলে এফ এর ভিতরে লেখো গরু, তাহলে তুমি এই পুরো রাশির মধ্যে সবগুলা জায়গায় এক্স এর জায়গায় গরু লিখবা, লিখবা গরু কিউব মাইনাস 2 গরু প্লাস 10। তাহলে এখন যদি বলে F0, তাহলে কি করবা, এই প্রত্যেকটা জায়গায় এক্স এর জায়গায় জিরো বসাবা, তাহলে আনসারের মানটা কি হবে, 0 কিউব মাইনাস 2 ইন্টু 0 প্লাস 10। তাহলে 0 কিউবের মান 0, 2 জিরোর মান 0, অনলি 10 টিকে থাকবে, তাহলে 10ই আনসার। কে বোঝো নাই? জাস্ট এই রাশিতে এক্স এর মান 0 বসাই দিবা, আরো সহজ এগুলা। ওকে, সামনে আগাই। এই যে এক্স এর মান দেওয়া আছে, বলছে এটার মধ্যে 0 বসাই দিতে, 0 বসাই দিলে তো 3 থাকবে। এটা কোনো অঙ্ক হইলো? এত সাতকে। আচ্ছা, 44তম বিসিএস, রিসেন্ট বিসিএস, তাহলে আমার একটু শিখতে হবে। রিসেন্ট বিসিএস এ ইনভার্স চলে আসছে, ইনভার্স, এফ ইনভার্স, এটা একটু কষ্ট করে শেখো, লাস্ট অঙ্ক, এরপরে অনুশীলনী, ঠিক আছে? লাস্ট অঙ্ক, একটু মনোযোগ দাও, 44তম আবার আসবে এটা। এখন যদি পরীক্ষায় ফাংশন থেকে কোনো অঙ্ক আসে, তাহলে এই আগের গুলো আসবে না, এটাই আসবে, ইনভার্সই আসবে, শিওর থাকো তোমরা। তোমরা কি আসো না হারাই গেছো? জি তারা স্যার। আছে। আচ্ছা, একটু মনোযোগ দাও। এই যে আর সাজ দ্যাট আর, এটা কিন্তু সাজ দ্যাট চিহ্ন, আর টেন্ডস টু, আর টেন্ডস টু চিহ্ন, এটা তোমার বোঝা দরকার নাই। এগুলা শিক্ষা তোমার মাথা নষ্ট করা দরকার নাই, আমরা অঙ্কে চলে যাই ডাইরেক্ট। দেওয়া আছে এফ এক্স এর মান কি, 2x+1, এফ ইনভার্স 2 এর মান বের করতে হবে। তো এফ ইনভার্স 2 আগে পরে বের করবো, আগে আমাকে এফ এক্স দেওয়া আছে, আমাকে এফ ইনভার্স এক্স বের করতে হবে। এফ ইনভার্স এক্স বের করলেই আমার এফ ইনভার্স 2 3 4 5 যাই বসাই, বসানো মান বসাই দিলে হয়ে যাবে। আগে আমাকে এফ ইনভার্স সমীকরণটা বের করতে হবে। এখন আমরা কি জানি, ইনভার্স মানে 1/সামথিং, এক্স ইনভার্স মানে 1/x, তাই না? আমরা এটা জানি না? কিন্তু না, এখানে এফ ইনভার্স মানে এফ এক্স এর জায়গায় যদি তুমি জাস্ট 1/x বসাই দাও তাইলে হবে না, অথবা পুরো রাশিটা যদি 1/2x+1 লিখে ফেলো তাইলেও হবে না। মানে এখানে একটু ধাপ আছে, একটু বুঝতে হবে। কি করতে হবে, কি করতে হবে, অ্যাকচুয়ালি এই পুরা রাশিটাকে, এই এফ এক্সটাকে ওয়াই ধরতে হবে, ধইরা এক্স এর মাধ্যমে ওয়াই এর মানটা বের করতে হবে, এক্স কে বাম পক্ষে নিয়ে ওয়াই কে ডান পাশে আনতে হবে, এটাই হলো কাজ। আনলে ডান পাশে ওয়াই যা আছে সেখানে জাস্ট ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। দেখো আমি করি। প্রথমে ধরতে হবে কি, যেটা দেওয়া আছে পুরোটাকে ওয়াই ধরতে হবে, ধরি এই পুরোটা সমান সমান ওয়াই।
বা এই যে এফ এক্স সমান সমান ওয়াই, এফ এক্স সমান সমান ওয়াই ধরা যায় কথা, এই পুরা রাশিটাকে ওয়াই ধরা একই কথা। দ্বিতীয় লাইনে আমি পুরা রাশিটাকে ওয়াই ধরছি, ধরি পুরা রাশিটা সমান সমান ওয়াই। তাহলে কি বলছিলাম একটু পরে পরে, এই রাশিটা কি করা হয়েছিল, সমীকরণ ফাংশনের সংজ্ঞায় আমরা পড়ছিলাম যে এক্স এর মাধ্যমে ওয়াই কে প্রকাশ করছিলাম। আর এখন কি করবো, আস্তে আস্তে একটা করে মান ডান পক্ষে নিয়ে নিয়ে ওয়াই এর মাধ্যমে এক্স কে প্রকাশ করব। এই দেখো এই লাইনে কি করা হয়েছে দেখো তো, এক্স এর মানটা প্রকাশ করা হয়েছে ওয়াই এর মাধ্যমে, এটাই আমার কাজ, ইনভার্স ফাংশনের কাজ। তাইলে আমরা কি করলাম, এই টু এক্স কে বাম পাশে রেখে ওয়ান কে ডান পাশে নিয়ে গেলাম, পরের লাইনে আমরা টু কে ডান পাশে নিয়ে গেলাম ভাগ কইরা, বুঝলাম এক্স এর মান পাইলাম ওয়াই মাইনাস ওয়ান বাই টু। এটা হচ্ছে আমরা এক্স এর মান পাইছি। এখন এই সমীকরণে এক্স এর মান যখন যেটা পাইছি, জাস্ট এফ ইনভার্স এক্স লিখলেই, জাস্ট ডান পক্ষে ওয়াই এর জায়গায় এক্স লিখলেই সেটা এফ ইনভার্স এর মান হয়ে যাবে। অর্থাৎ একটু আগে আমরা প্রকাশ করছিলাম এক্স এর মাধ্যমে ওয়াই কে, এখন আমরা প্রকাশ করেছি ওয়াই এর মাধ্যমে এক্স কে। এই ওয়াই এর মাধ্যমে যেটা প্রকাশ করেছি সেটা জাস্ট সবগুলা ওয়াই কে যদি এক্স করে দেই, তাহলে সেটা হয়ে যাবে এক্স ফাংশনের ইনভার্স ফাংশন। এটাই নিয়ম। এই পর্যন্ত কে বুঝো নাই বলো? পরের লাইনে আর কোনো কাজ নাই, পরের লাইনে জাস্ট যে মান দেওয়া আছে টু বের করতে বলছে, জাস্ট এক্স এর জায়গায় টু বসাই দিছে, এটা কোনো পরেরটা কোনো কাজ না, পরেরটা আমরা পারি। এই পর্যন্ত যে এই লাইনের কনভার্সনটা, এই দুইটা লাইনের মধ্যে কে কি বুঝো নাই এটা বলো? সবাই বুঝছি? হোমওয়ার্ক, এই দেখো, না দেখার কিছু নাই, পারবা এগুলা, এগুলা এগুলো কিন্তু করবা, এগুলা কিন্তু রিটেনে প্রচুর আসে, ঠিক আছে? এই যে পার্সেন্টেজের অঙ্কগুলা, ভ্যানচিটের অঙ্কগুলা করবা, প্রচুর আসে পরীক্ষায়। সব পড়বা এগুলা, সব আমার আজকে ক্লাসের মধ্যে কমন করে যাবে। ওকে, তোমরা এবার বলো তো আমার ক্লাসটা আজকে খুব বাজে হয়েছে নাকি না ভালো হয়েছে? স্যার ভালোই ছিল ক্লাস। স্যার কয়টা অঙ্ক যেভাবে করাইছে আজকে যেরকম ক্লাসে? থাকে স্যার ওরকমই ভালোই হয়েছে। আজকে কয়টা অঙ্ক করাইছি দেখো, গুনি আমরা, এক দুই তিন চার পাঁচ, এখানে 10টা, পাঁচ আর 10 15টা, এখানে দুইটা, 15 দুই 17টা, এখানে দুইটা 19টা, এখানে দুইটা 21টা, এখানে 5টা 26টা, 26টা অঙ্ক করাইছি, 26টা অঙ্ক। আর হোমওয়ার্ক দিছি কয়টা, ও শেয়ার স্ক্রিনশট তো অফ করে দিয়েছি, সরি। 26টা অঙ্ক সেটা করাইছি। আর হোমওয়ার্ক কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15টার মতো, 15 17টার মতো। তাহলে 26 আর 15 কত, আনুমানিক 40টা অঙ্ক তোমাদের আমাদের এই শীটে আছে। আর হোম ইয়া সাপ্তাহিক পরীক্ষায় থাকবে 10টা, মাসিক পরীক্ষায় থাকবে 10টা, আর 15টা, মোটামুটি 50+ অঙ্ক তোমাদের করতে হবে এই চ্যাপ্টারে। হাফেজ হয়ে যাবা, মিস হওয়ার সুযোগ, পরীক্ষায় যাই দেখ না কেন তোমরা ইনশাল্লাহ পারো। তো কার কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করি। আর ওই যে আপনাকে গ্রুপে গতকালের মানে কোশ্চেনের সলভটা পাঠিয়েছি, মানে শেষের পৃষ্ঠে কোনো লেখাই আসেনি আর। গতকালের সাপ্তাহিক পরীক্ষার জি স্যার। মেসেঞ্জার গ্রুপে দিছো? হ্যাঁ স্যার। আচ্ছা, So, আমি করে দিচ্ছি, আমি রেকর্ডিংটা অফ করে দিই।